মানুষ ভাবে আমি খুব সাধারণ। ছেঁড়া ব্যাগ, পুরনো জুতা, নুয়ে চলা মাথা, এইটাই নাকি আমার পরিচয়। কিন্তু কেউ জানে না এই সাধারণতার আড়ালে আমি প্রতিদিন একটা যুদ্ধ করি। কলেজের করিডোরে হাঁটলে সবাই হাসে। কেউ বলে গরিব, কেউ বলে ক্ষেত, কেউ আবার মজা করে বলে এই ছেলে কলেজে কি করে। ওরা জানে না হাসির আড়ালে আমার বুকটা কতবার ভেঙে যায়। ওরা জানে না রাত হলে আমি ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই প্রশ্ন আসে, আমি কি সত্যি এমন? আমার সবচেয়ে কষ্ট হয় তখন, যখন কেউ বিশ্বাসই করে না আমি কিছু হতে পারি। শিক্ষকরা পর্যন্ত ভাবে আমি সময় নষ্ট করা একটা ছেলে। কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি, নীল, তুই আসলে কে? এই ক্ষেত ছেলেটা, না কোনো এক লুকানো পরিচয়ের অধিকারী? আমি পরিচয় লুকিয়ে বাঁচি, কারণ নাম প্রকাশ করলে ভালোবাসা আসবে না, আসবে স্বার্থ। তাই প্রতিদিন অপমান গেলি চুপচাপ, কিন্তু একদিন এই নীলই প্রমাণ করবে ক্ষেত সেজে থাকা ছেলেটাও সিংহাসনে বসতে পারে। কথাগুলো মেসের ছাদে বসে ভাবছিল নীল। শহরে এত এত মানুষ আছে, কিন্তু সবাই স্বার্থপর। ভালোবাসার জন্য কেউ নাই। সবাই টাকার পেছনে ছোটে। আজকাল মানুষ টাকার জন্য সম্পর্ক ভুলে যাচ্ছে। টাকাই কি সব? ভালোবাসার কি কোনো মূল্য নাই? নীল এসব ভাবতে ভাবতেই তার কাঁধে হাত রাখলো একজন। সে আর কেউ না, তার এক নিঃস্বার্থ বন্ধু, যে তার সব বিপদে আপদে পাশে থাকে। নাম রাফি। ছেলেটা খুব ভালো, টাকা থাকলেও অহংকার নাই। রাফি বলল, কিরে বন্ধু, এইখানে দাঁড়িয়ে কি ভাবিস? ভাবছি মানুষ কত স্বার্থপর। আজ একটা মানুষ না খেয়ে থাকলে কেউ খবরও নেবে না, অথচ যার অনেক অনেক টাকা আছে তাকেই বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবে। রে ভাই, সেটাও হয়তো কোনো স্বার্থের কারণ। এমনি এমনি কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয় না। রাফির কথা শুনে নীল কিছুক্ষণ চুপ করে থাকে। ম্যাসের ছাদের রেলিংয়ে ভর দিয়ে নিচের অন্ধকার রাস্তাগুলোর দিকে তাকায়। তার চোখে আলো আছে, কিন্তু মুখে কোনো গর্ব নেই। রাফি, মানুষ বদলায় পরিচয় জানলে, তাই আমি চাই না কেউ জানুক আমি খেয়ে। হাওয়ার সাথে তার শার্টের কোনা উড়ে যায়। নীল ধীরে শ্বাস নেয়। তার মুখে অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। আর যদি সবাই জানে আমার পেছনে কি আছে, তাহলে কেউ নীলকে দেখবে না, দেখবে শুধু সুবিধা। আমি চাই মানুষ আমাকে চিনুক আমার পরিশ্রমে, কোনো নাম বা টাকায় না। রাফি নীলের মুখের দিকে তাকিয়ে বুঝে নেয় এই ছেলেটা আলাদা। এই জন্যই রাফির ওকে এত পছন্দ। ঠিক বলছিস। ক্ষেত থাকলেও তোর ভেতরে আগুন আছে। একদিন সবাই বুঝবে, কিন্তু তোর নাম দিয়ে না, তোর কাজ দিয়ে। হ্যাঁ, সেদিন কেউ জানবেও না আমি কোথা থেকে এসেছি। দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। নিচে কলেজ ক্যাম্পাসে বাতি জ্বলছে। নীল জানে পরিচয় লুকিয়ে থাকা সহজ না, প্রতিদিন অপমান গিলতে হয়। তবুও সে চায় ভালোবাসা আসুক মানুষ হয়ে, নাম হয়ে না। হঠাৎ নিচে হোস্টেলের দিকে থেকে চেঁচামেচি শোনা যায়। কিছু ছেলে হাসতে হাসতে কারো সাথে ধাক্কাধাক্কি করছে। এই কলেজে সম্মান পাওয়া যায় টাকায়, আর নীলের আছে শুধু ধৈর্য। নীল ধীরে ধীরে বলে, চল রাফি, কাল ক্লাস আছে, এখানে দাঁড়িয়ে থাকলে কষ্ট বাড়ে। চল। দুজন ছাদ থেকে নামতে থাকে। নীলের চোখে তখনও একটা প্রতিজ্ঞা, সে খ্যাতি থাকবে, কিন্তু ভেঙে পড়বে না। ছাদ থেকে নামতেই নিচে করিডোরের আলো গায়ে এসে পড়ে। ম্যাসের ভেতর তখন অদ্ভুত একটা নীরবতা। সবার রুমে দরজা বন্ধ, শুধু পাখার শব্দ। রাফি হঠাৎ নীলের হাত ধরে থামায়। আয় খেয়ে নে। ভালো লাগছে না রে, বুকটা আজ ভারী। ভালো না লাগলেই তো খেতে হয়। খালি পেটে কষ্ট আরও বাড়ে। আয় তো, আজ আমার মা ভালো মন্দ রান্না করে পাঠিয়ে দিয়েছেন, একসাথে খাবো। নীল কিছুক্ষণ চুপ থাকে। রাফির চোখের দিকে তাকিয়ে আর না করতে পারে না। ঠিক আছে চল।
দুজন হেঁটে যায় রাফির রুমে। ছোট ঘর কিন্তু পরিষ্কার। টেবিলের ওপর টিফিন বক্সগুলো সাজানো। খুলতেই ভেতর থেকে ভাতের গরম গন্ধ বের হয়। মায়ের হাতের রান্নার গন্ধ মানেই শান্তি। যেখানে থাকুক মানুষ, এই গন্ধে বুকটা একটু হালকা হয়। রাফি হাসতে হাসতে বলে, দেখ, মা আজ মুরগির ঝোল, ডাল আর আলু ভাজা দিয়েছে, তোর পছন্দের। তুই জানলে কিভাবে এটা আমার ভালো লাগে? বন্ধু হলে এইসব বুঝতে হয়। দুজন মেঝেতে বসে খেতে শুরু করে। বাইরে বাতাস বইছে। ঘরের ভেতর শুধু প্লেটের শব্দ আর হালকা হাসি। নীল এক লোকমা মুখে দিয়ে ধীরে বলে, রাফি, কখনো কখনো মনে হয় এই দুনিয়ায় যদি কেউ থাকে, সে শুধু তুই। পাগল, বন্ধু মানেই পাশে থাকা, ভালো সময় খারাপ সময়ও। নীল হালকা হেসে আবার খেতে থাকে। বুকের ভার যেন একটু একটু করে হালকা হয়। কিছু খাবার শুধু পেট ভরায় না, মনের নভেতরেও শান্তি দেয়। খাওয়া শেষ হলে রাফি প্লেট সরিয়ে দেয়। দুজন বিছানায় বসে গল্প করতে থাকে। শোন, একদিন কিন্তু তোকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখে। কি স্বপ্ন? তুই অনেক বড় কিছু করবি, কিন্তু দেখিস তোর মন কখনো বদলাবে না। যদি বড় হই, আমি যেন নীলই থাকি। ঠিক তাই। দুজন গল্প করতে করতে কখন যে রাত গভীর হয়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে না। ম্যাসের ঘরে বাতি নিভে যায়। বাইরে নীরব শহর। ভেতরে দুই বন্ধুর নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর রাফির কথা ধীরে আসে। ঘুমোচ্ছিস? প্রায়। কাল ক্লাসে দেরি করিস না। তুইও না? দুজন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। রাত নেমে আসে নীলের চোখে, নতুন দিনের স্বপ্ন নিয়ে। সকালের আলো জানালা গলে রুমে ঢুকে পড়ে। মেসের ছোট ঘরে পাখার শব্দের সাথে ঘুম ভাঙে নীলের। রাতের কষ্টটা একটু হালকা হলেও বুকের ভেতর সেই পুরনো চাপা ব্যথা এখনো রয়ে গেছে। নীল বিছানা ছেড়ে উঠে বসে, মুখে পানি দেয়। পুরনো শার্ট, সাদামাটা জিন্স পরে ব্যাগ কাঁধে নেয়। নীলের সাজগোজে কোনো আড়ম্বর নেই। তার শক্তি থাকে আচরণে, দেখনদারিতে নয়। রাফি তখন দাঁত ব্রাশ করতে করতে বলে, কিরে, আজ তোর মুখে আবার সেই গম্ভীর ভাব? কিছু না রে, চল কলেজে যাই। দুজন একসাথে ম্যাচ থেকে বের হয়। রাস্তায় সকালের ব্যস্ততা, বাসের শব্দ, মানুষের কোলাহল। কলেজের গেট পেরোতেই চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়। কলেজ ক্যাম্পাস মানেই নতুন স্বপ্ন, নতুন অহংকার, আর কিছু মানুষের চোখে শুধু স্ট্যাটাস। নীল আর রাফি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে দ্রুত পায়ের শব্দ, টক টক টক। নীল কিছু বোঝার আগেই ধপাস একটা নরম শরীর এসে নীলের উপর পড়ে যায়। নীলের হাত অনিচ্ছায় সামনের দিকে যায় ভারসাম্য রাখতে। এক সেকেন্ডে সব উল্টে যায়। মেয়েটার ফাইল নিচে পড়ে ছড়িয়ে যায়। তার সাদা ড্রেসে ধুলোর দাগ। মেয়েটা মাথা তুলে আগুন চোখে তাকায়। সে আর কেউ না, আদিবা। আদিবা ঠাস করে নীলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঠাস। চারপাশের সবাই থমকে যায়। ওই ছোট লোক, চোখে দেখে হাঁটতে পারিস না? আমার ড্রেস নষ্ট করে দিলি। আমি দেখিনি, তুমি দৌড়ে এসে আমার উপর পড়েছ। ওই, আমাকে তুমি বলিস? ছোট লোক, তোর সাহস হয় কিভাবে আমাকে তুমি বলার? চারিদিকে ফিসফাস শুরু হয়। কেউ হাসে, কেউ ভিডিও তুলতে চায়। নীল বুক শক্ত করে বলে, আমরা তো একই ক্লাসে পড়ি, তাই বলেছি। তুই আর আমি এক ক্লাসে? হাসাস আমাকে? খ্যাত ছেলেরা আর আমার লেভেল এক না। সে আবার হাত তোলে। নীল ধাক্কা না দিয়ে শুধু হাতটা ধরে ফেলে। নীল মারতে জানে, কিন্তু সে হাত তোলে না। নীল শান্ত গলায় বলে, মারলে সম্মান বাড়ে না, ভুল তোমারও ছেলেও। ভুল আমার? এসব পোশাক পরে কলেজে আসে কেউ? তোর মতো খ্যাতদের জায়গা রাস্তায়। কথাগুলো ছুরির মতো লাগে। নীলের বুক কেঁপে ওঠে, কিন্তু সে মাথা নিচু করে নেয়। ড্রেস নষ্ট হলে সরি, কিন্তু অপমান করার অধিকার কারণেই। অধিকার? খ্যাতদের আবার অধিকার হয় নাকি?
চারপাশে ভিড় জমে যায়, কেউ নীলের পাশে দাঁড়ায় না। শুধু দূরে রাফি দাঁড়িয়ে আগুন চোখে তাকিয়ে থাকে। নীল ব্যাগটা কাঁধে ঠিক করে নেয়। ক্লাসে দেরি হচ্ছে। আদিবা অবাক হয়ে তাকিয়ে থাকে। এত অপমানের পরেও ছেলেটা ভাঙেনি। নীল ব্যাগ কাঁধে নিয়ে ভিড়ের মাঝ দিয়ে সামনে এগুতে থাকে। পেছনে ফেলে আসতে চায়, অপমান চায় না আরেকটা অপ্রয়োজনীয় ঝামেলা। কিন্তু হঠাৎ পেছন থেকে চড়া একটা কণ্ঠ ভেসে আসে। আয় তুই কি আমাকে ইগনোর করছিস নাকি? নীল থেমে যায়, ধীরে পিছন ফিরে তাকায়। চোখে শান্ত ভাব, মুখে কোনো ভয় নেই। ইগনোর কেন করব? ক্লাস আছে তাই যাচ্ছি। আদিবার নাক সিটকায়, চোখে অহংকারের ঝিলিক। এই ছেলেকে সে এমনিতেই সহ্য করতে পারে না, তার উপর বড় বড় কথা। ও ক্লাস আছে, একটু পড়া ভালো পারিস বলে এত অহংকার তোর? সে নীলের দিকে এক পা এগিয়ে আসে। চারপাশে স্টুডেন্টরা থমকে তাকায়। তোর যে জামা কাপড়, তোকে তো কলেজে ঢুকতেই দেওয়া উচিত না। কথাগুলো বাতাস কাঁপিয়ে দেয়। নীলের বুকের ভেতর কিছু একটা কেটে যায়। অপমান সহ্য করা সহজ না, কিন্তু নীল শিখে গেছে আগুনে আগুন দিলে নিজেই পুড়ে যেতে হয়। নীল চোখ তুলে শান্ত গলায় বলে, জামা কাপড় মানুষ বানায় না, মানুষ বানায় ব্যবহার। ব্যবহার? খ্যাতদের আবার ব্যবহার শেখাতে আসছিস? ভিড়ের মধ্যে ফিসফিস শুরু হয়। কেউ বলে খ্যাতের সাহস দেখ, কেউ বলে আদিবার সাথে লাগলে শেষ। নীল ধীরে ধীরে শ্বাস নেয়। আমি কারোর সাথে লাগতে আসিনি, শুধু পড়তে এসেছি। পড়তে? তোর মতো ছেলেরা শুধু স্কলারশিপের ভিখারি, আমাদের লেভেল বুঝবি না। নীলের মুঠো শক্ত হয়, কিন্তু সে তা খুলে ফেলে। নীলের শক্তি তার চুপ থাকা, কারণ সে জানে সময়ের সবচেয়ে বড় জবাব। নীল ধীরে ব্যাগ ঠিক করে নেয়। তোমার কথা শেষ হলে আমি যাব, ক্লাসে দেরি হচ্ছে। ও, আমাকে আবার তোমার অনুমতি নিতে হবে? খ্যাত, তোর সাহস দিন দিন বাড়ছে। সাহস না থাকলে অপমান সহ্য করা যায় না। আদিবা এক মুহূর্ত চুপ করে থাকে। এত শান্ত উত্তর সে আশা করেনি। চারপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ জানে না এই শান্ত ছেলেটার ভেতরে কত বড় ঝড় লুকিয়ে। নীল ধীরে ঘুরে হাঁটা শুরু করে। পেছনে পড়ে থাকে আদিবার অহংকার, সামনে এগিয়ে যায় নীলের নীরব আত্মসম্মান। নীল ভিড়ের মাঝ দিয়ে সামনে চলে যায়। তার পেছনে পড়ে থাকে ফিসফাস হাসাহাসি আর ক্যামেরার ঝিলিক। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকে আদিবা, স্থির অথচ ভেতরে ভেতরে জ্বলতে থাকা আগুন। তার বুক ওঠানামা করছে, হাত দুটো শক্ত হয়ে মুঠো বেঁধে আছে। ঠিক তখন আদিবার পাশে এসে দাঁড়ায় তার বান্ধবী। চোখে তাচ্ছিল্য, ঠোঁটে পাকা হাসি। কিরে আদিবা, তোর মতো বড় লোককে অপমান করলো এই খ্যাত? ছি ছি, আজ তো তোর মান সম্মানই শেষ। কথাগুলো কানে যেতেই আদিবার ভেতরের আগুন যেন বিস্ফোরণ হয়ে ওঠে। তার চোখ লাল হয়ে যায়, ঠোঁট কাঁপে রাগে। শেষ, আমার মান সম্মান শেষ। সে দাঁত কামড়ে ধরে। নীলের চলে যাওয়ার দিকে তাকায়, রাগে তার গা জ্বলে যাচ্ছে। একটা খ্যাত ছেলে আমাকে কথা শোনাবে আর আমি চুপ থাকবো? আদিবাকে কেউ ইগনোর করে না। ঠিক তাই, ও সাহস হলো কিভাবে তোকে চোখে চোখ রেখে কথা বলার? এমন ছেলেদের জায়গা দেখাতে হয়। কিছু কথা শুধু আগুন লাগায়, আর আদিবার ভেতরে আগুন লাগলে সে থামে না। আদিবা ব্যাগটা কাঁধে ঝাঁকিয়ে নেয়, হাঁটার ভঙ্গি বদলে যায়। চোখে এখন শুধু জেদ। আজ ক্লাসে ওকে বুঝিয়ে দেব, খ্যাত আর আদিবার লেভেল এক না। দেখিস, আজ সবাই বুঝবে আদিবার সাথে লাগলে ফল ভালো হয় না। আদিবা ঠোঁট পাকায়, তার চোখে প্রতিশোধের ঝিলিক। ওরা জানে না অহংকার দিয়ে শুরু হওয়া যুদ্ধ শেষ হয় হৃদয় ভেঙে। আদিবা দ্রুত পা বাড়ায় ক্লাসরুমের দিকে। ক্লাসরুমের সামনে ভিড় জমে গেছে। ঘন্টা পড়তে আর দেরি নেই। ছাত্রছাত্রীরা হাসছে, কথা বলছে, কেউ মোবাইল ঘাঁটছে। নীল শেষ বেঞ্চের দিকে গিয়ে চুপচাপ বসে পড়ে, ব্যাগটা পায়ের পাশে রাখে, চোখ জানালার বাইরে। নীল কখনো সামনে বসতে চায় না, কারণ সামনে মানেই নজর, আর নীল নজরে থাকতে পছন্দ করে না। কিছুক্ষণ পর
দরজার কাছে হইচই, টক টক টক। হাই হিলের শব্দে অনেকেই ফিরে তাকায়। ক্লাসরুমে ঢুকছে আদিবা। স্টাইলিশ ড্রেস, খোলা চুল, চোখে অহংকার। তার সাথে বান্ধবীরা আদিবার ঢুকেই একবার চারপাশে তাকায়। তার চোখ থেমে যায় শেষ বেঞ্চে। নীলের দিকে আদিবার ঠোঁট বেঁকে যায়। খ্যাটটা এখানে বসে আছে। আজ কিন্তু ছাড়বি না। আদিবা ধীরে ধীরে হেঁটে নীলের পাশের বেঞ্চে বসে পড়ে। চেয়ারটা জোরে টেনে নেয়। খর শব্দে নীল চোখ তোলে। নীল বুঝে যায় ঝড়টা আবার শুরু হতে যাচ্ছে। আদিবা ব্যাগ খুলে বই বের করতে করতেই বলে, আই খ্যাত, এত চুপ কেন? সকালে তো বড় বড় কথা বলছিলি। ক্লাসে কথা কম, পড়া বেশি। ও, পড়া শিখিয়ে দিচ্ছিস? তোর মতো ছেলের কাছ থেকে লেকচার নিতে হবে নাকি আমাকে এখন? নীল বই খুলে নেয়, কোনো উত্তেজনা দেখায় না। নীলের নীরবতাই আদিবার সবচেয়ে বড় শত্রু। ঠিক তখন দরজা খুলে যায়। ক্লাসে ঢোকেন স্যার। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। স্যার বোর্ডে লেখা শুরু করেন। ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু আদিবার চোখ পড়ে আছে নীলের ওপর। কিছুক্ষণ পর স্যার হঠাৎ ঘুরে বলেন, আজ একটা ছোট্ট টেস্ট নেব, দেখি কে কতটা বুঝেছে। এখন আবার টেস্ট? স্যার খাতা বিলাতে থাকেন। নীল শান্তভাবে কলম ধরে, মুখে কোনো ভয় নেই। প্রশ্নপত্র পেয়ে আদিবার চোখ বড় করে। কিছুই ঠিকমতো বুঝে না। আদিবা মনে মনে বলে, দূর। আর নীল প্রশ্ন পেতেই লেখা শুরু করে দেয়। কলম থামে না। খ্যাত ছেলেটার মাথার ভেতর আছে আগুনের মতো মেধা। সময় শেষ। স্যার বলেন, যার হয়ে গেছে জমা দাও। নীল সবার আগে খাতা তুলে দেয়। আদিবা অবাক হয়ে তাকিয়ে থাকে। আদিবার বুকের ভেতর অজানা একটা খোঁচা লাগে। আদিবা ফিসফিস করে বলে, এত ভাব নাকি সত্যি পারে? নীল কোনো কথা বলে না। আজ আদিবার অহংকারের প্রথম ছোট্ট একটা ফাটল ধরেছে। ঘণ্টাখানেক পর ক্লাসরুম আবার গমগম করে ওঠে। স্যার হাতে খাতা নিয়ে ঢুকছেন, মুখে গম্ভীর ভাব। টেস্টের রেজাল্ট মানেই কিছু মানুষের হাসি আর কিছু মানুষের অহংকারে আঘাত। স্যার বোর্ডের সামনে দাঁড়িয়ে বলেন, আজকে টেস্টে একজন খুব ভালো করেছে, প্রায় ফুল মার্কস। ক্লাসে ফিসফিস শুরু হয়। সবাই এদিক ওদিক তাকায়। স্যার একটু থেমে নাম বলেন। নীল। এক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ শোরগোল। কেউ অবাক, কেউ বিশ্বাস করতে পারে না। রাফি পেছন থেকে হেসে নীলের পিঠে চাপড় দেয়। দেখলি? নীল শুধু হালকা হাসে। নীলের মুখে অহংকার নেই, আছে শুধু শান্ত আত্মবিশ্বাস। কিন্তু সামনে বসে থাকা আদিবার মুখ কালো হয়ে যায়। হাতের কলম শক্ত করে ধরে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। স্যার, স্যার তাকান। কি আদিবা? নীল হয়তো নকল করেছে। ক্লাসে আবার গুঞ্জন। সবার চোখ নীলের দিকে। নীলের বুক কেঁপে ওঠে, তবুও সে চুপ থাকে। স্যারের কণ্ঠ হঠাৎ কড়া হয়ে যায়। চুপ করো। একে তো তুমি নিয়মিত পড়াশোনা করো না, আবার অন্যের মেধাকে অপমান করো। নীলের খাতা আমি নিজে দেখেছি, প্রতিটা লাইন পরিষ্কার। এখানে নকলের কোনো সুযোগই নেই। স্যারের কথায় যেন বাজ পড়ল আদিবার অহংকারে। ক্লাসের পেছন থেকে হালকা হাসির শব্দ ওঠে, হি হি। তারপর কয়েকজন আর চেপে রাখতে পারে না। কেউ বলে, উফ, খ্যাত নাকি টপার। কেউ ফিসফিস করে, আদিবার আজ 12টা বেজে গেছে। হাসাহাসি ছড়িয়ে পড়ে পুরো ক্লাসে। আদিবার চোখে পানি জমে ওঠে রাগে আর লজ্জায়। হাত দুটো কাঁপে। অহংকার যখন ভেঙে পড়ে, মানুষ তখন সবচেয়ে বেশি কষ্ট পায়। আদিবা দাঁড়িয়ে থাকতে পারে না, চেয়ারে বসে পড়ে। আদিবা মনে মনে বলে, খ্যাত ছেলে আমাকে অপমান করলো। কিন্তু আদিবার চোখ বইয়ে নেই। চোখ আটকে আছে নীলের ওপর। আজ ক্লাসে সবাই হেসেছে আদিবাকে নিয়ে, কিন্তু আদিবার ভেতরে জন্ম নিয়েছে একটা ভয়ঙ্কর জেদ। ওপাশে নীল চুপচাপ বসে। সে জানেই না তার শান্ত সাফল্যই আদিবার জীবনে নতুন ঝড় ডেকে এনেছে। ঘন্টা পড়তেই ক্লাসরুমে হইচই শুরু হয়ে যায়। চেয়ারে ঠেলা, ব্যাগ ভরা কথা আর হাসির শব্দে ভরে ওঠে পুরো রুম। ক্লাস শেষ মানেই মুক্তি, কিন্তু কারো কারোর জন্য এটাই হয় নতুন ঝামেলার শুরু। নীল ধীরে খাতা গুছিয়ে ব্যাগে ভরে। কোনো তাড়াহুড়া নেই। সে জানে শান্ত থাকলে সম্মান বাঁচে। রাফি পাশ থেকে ফিসফিস করে,
ভাই, আজ তুই আগুন লাগিয়ে দিয়েছিস। আগুন আমি লাগাইনি, সময় লাগিয়েছে। দুজন বের হতে নেয় করিডোরের দিকে। ক্যাম্পাস তখন ভরা আলো আর কোলাহলে, কিন্তু নীলের কানে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ পেছন থেকে চড়া কণ্ঠ। এই খ্যাত দাঁড়া। নীল থেমে যায়, ধীরে পেছনে ফিরে তাকায়। আদিবা ছুটে আসছে, চুল এলোমেলো, চোখে আগুন, মুখে অপমানের ক্ষত। সে সামনে এসে দাঁড়ায়। আজ খুব মজা পেয়েছিস না সবাইকে দিয়ে আমাকে হাসাতে? আমি কাউকে হাসাইনি, আমি শুধু প্রশ্নের উত্তর লিখেছি। তুই ইচ্ছে করে করেছিস আমাকে ছোট করার জন্য। করিডোরে মানুষ থেমে তাকাচ্ছে, নাটক জমে উঠেছে। নীল বুক শক্ত করে বলে, আমি কারোর সাথে প্রতিযোগিতা করতে আসিনি, পড়তে এসেছি। পড়তে? খ্যাতদের আবার স্বপ্ন হয় নাকি? হাহ, কথাগুলো তীরের মতো লাগে। নীলের চোখ এক মুহূর্ত নড়ে ওঠে। নীল ভাঙে না, কিন্তু ব্যথা পায়। নীল ধীরে বলে, স্বপ্ন সবারই হয়, কাপড় দেখে স্বপ্ন মাপা যায় না। দেখছিস এই কলেজে তোকে আমি টিকতে দেব না। কেউ কাউকে থামাতে পারে না যদি সে নিজে না থামে। আদিবা থমকে যায়। এত শক্ত উত্তর সে আশা করেনি। দুজনের চোখে চোখ, একজন অহংকার, আরেকজন আত্মসম্মান। আদিবা ঘুরে চলে যায়, তার পেছনে বান্ধবীরা। আদিবার ভেতরে জন্ম নিচ্ছে প্রতিশোধ, আর নীলের ভেতরে নীরব শক্তি। নীল একটা গভীর শ্বাস নেয়। রাফি এসে পাশে দাঁড়ায়। সব ঠিক আছে। ঝড় এলেই বোঝা যায় গাছ কতটা শক্ত। ক্লাসের ভিড় আর কথার ধোয়া পিছনে ফেলে নীল আর রাফি ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো। পায়ের তলায় করিডোরের সুরেলা আওয়াজ, ম্যাসের দরজা, জানালা, কলেজের বিশাল মাঠ সব যেন এক নিঃশব্দ ছবি হয়ে আছে। কিছু মুহূর্ত শুধু চুপচাপ হেঁটে চলার, কিন্তু নীল জানে আজকের এই নিঃশব্দ কিছু বলে দেয়। হঠাৎ ফোনের ঝনঝন শব্দ। নীলের হাত ব্যাগ থেকে বের করে, পরিচিত নাম মা। নীল একটু থেমে ফোন ধরে। হ্যালো মা। বাবা বাড়িতে আসবি না? আমি কখনো ওখানে ফিরে যাব না মা, তুমি চাইলে মেসে আসো অথবা কোনো কফি শপে আমরা দেখা করতে পারি। আয় না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। মা অন্যান্য কথা বলো না, আমি রাখতে পারবো না, আমি পারবো না। নীলের চোখে নির্ভীক দৃঢ়তা, মায়ের কণ্ঠে কেবল ভেঙে পড়ার শব্দ। দুজনের মধ্যে দূরত্ব আছেও, মনের সম্পর্কের গভীর বন্ধন। মা কান্না থামিয়ে কণ্ঠ নরম করে বলে, ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। আমার ছেলেকে কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে মা, আমি সবসময় তোমার পাশে থাকবো। চাইলে তুমি আজই আসো, কোনো কফি শপ, মেস, যেখানেই। ঠিক আছে, আমি আসছি বাবা। কোথাও দেখা হয়নি, কিন্তু এক ফোনের মধ্যেই মা আর ছেলের মধ্যকার নিঃশব্দ ভালোবাসা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। নীল ফোন বন্ধ করে ব্যাগ ঠিক করে, রাফির দিকে তাকিয়ে হালকা হেসে বলে, চল আজকে ক্লাসে বাকি দিনটা পার করি, মায়ের সাথে দেখা হবে পরে। ভাই, তুই আবার সব ঠিক করেছিস। মাথা ঠান্ডা, মন শান্ত। ঠিক তুই। এই ছোট্ট ফোন কলের মধ্যেই নীলের পৃথিবী এক মুহূর্তে বদলে গেছে। চোখের স্বপ্ন, মনটা দৃঢ়, কিন্তু হৃদয়ে আছেই মা ছেলের নিঃশব্দ ভালোবাসা। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। ম্যাচের সামনে কয়েকজন ছাত্র গল্প করছে, কেউ চা খাচ্ছে, কেউ মোবাইলে ব্যস্ত। হঠাৎ রাস্তায় একটা গাড়ির শব্দে থেমে যায়। একটা কালো বড় গাড়ি এসে ম্যাচের সামনে দাঁড়ায়। চকচকে বডি, টিন্টেড গ্লাস। এইরকম গাড়ি এই এলাকায় খুব একটা আসে না, তাই সবার চোখ একসাথে সেদিকে যায়। কেউ ফিসফিস করে, এত বড় গাড়ি করে কে এলো? ভাই মনে হয় কোনো বড় লোক। ড্রাইভার নেমে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামেন এক ভদ্র মহিলা, পরিপাটি শাড়ি, চোখে শান্ত সৌন্দর্য, মুখে এক ধরনের অভিজাত কষ্ট। তিনি নীলের মা। চেহারায় গর্ব নেই, আছে শুধু মায়ের মায়া। ম্যাচের ভেতরে তখন নীল পড়ছিল, রাফি পাশে বসেছিল। হঠাৎ বাইরে কোলাহল। রাফি জানালার দিকে তাকিয়ে বলে, নীল, বাইরে মনে হয় বড় কেউ এসেছে। নীল উঠে জানালায় যায়। চোখ পড়তেই বুকটা কেঁপে ওঠে। নীল নিজের মনে মনে বলে, মা। সে দ্রুত নিচে নেমে আসে। ম্যাচের সিঁড়ি দিয়ে নামতে নামতে নীলের বুক ভরে যায় অজানা ব্যথায়। নীল সামনে এসে দাঁড়ায়। মা তুমি এখানে? বাবা,
নীল ধীরে মায়ের হাত ধরে। মা ছেলের এই মুহূর্তটা কথা ছাড়া কথা বলে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় গাড়ি, এত ভদ্রমহিলা, আর নীল সেই খ্যাত ছেলেটা। কেউ ফিসফিস করে। ওর মা নাকি এত বড় লোক? বাবা বাড়িতে ফিরে চল না, এভাবে কষ্ট করে থাকিস কেন? না মা, যেখানে আমার মূল্য নেই সেখানে ভালোবাসা নেই, সেখানে আমি ফিরতে চাই না। বাবা, ঘর তো তোরই, সব ফুল হয়ে গেছে। গড় শুধু দেওয়ার না মা, গড় মানে সম্মান, গড় মানে ভালোবাসা। সেটা না থাকলেই বড় বাড়িও কারাগার। মা চোখ মুছে নেন। একজন মা বুঝে কিন্তু মানতে পারে না। মা ধীরে বলেন, আমি সারাদিন তোর সাথে থাকতে চাই, তোকে দেখবো, তোর কষ্ট বুঝবো। থাকো মা, এই ম্যাচটাই আজ আমার ঘর। মা রুমে ওঠেন। ছোট্ট ঘর, সাধারণ বিছানা, পুরনো টেবিল। এত বড় বাড়ির মানুষ আর ছোট মেসে বসে আছেন, কিন্তু মুখে কোনো ঘৃণা নেই। মা নীলের বিছানায় বসে বলেন, তুই এখানে কিভাবে থাকিস বাবা? মানিয়ে নিয়েছে মা, মানুষ মানলে সব জায়গায় ঠিক। আন্টি, নীল খুব ভালো ছেলে, সবাইকে সাহায্য করে। তুই ওর ভালো বন্ধু, তাই না? জি আন্টি। সময় কেটে যায় কথা চা গল্পে। মা সারাদিন মেসে থাকেন, নীলের পড়া দেখেন, ওর খাবার জোগাড় করেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা, মা উঠে দাঁড়ান। এখন আমাকে যেতে হবে বাবা, এত তাড়াতাড়ি? আবার আসবো। নীল মায়ের হাত ধরে নিচে নামায়। মেসের সবাই আবার তাকিয়ে থাকে সেই বড় গাড়ির দিকে। গাড়ির সামনে মা দাঁড়িয়ে নীলের কপালে হাত রাখেন। নিজেকে যত্নে রাখিস বাবা। তুমিও মা? মা গাড়িতে ওঠেন। ড্রাইভার দরজা বন্ধ করে। গাড়ি ধীরে দূরে সরে যায়। নীল দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, মায়ের গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত। রাফি পাশে এসে দাঁড়ায়। নীল। মা থাকলে মানুষ শক্ত দেখে। রাফি ধীরে ধীরে নীলের রুমে ঢুকে পড়ে। নীল চুপচাপ জানালার পাশে বসে খাতা দেখছিল। তুই তো কখনো বলিস নাই তুই এত বড় লোক। আমি নিজের পরিচয় দিতে চাই না। আমি চাই যে কেউ আমাকে ভালোবাসবে সে আমাকে আমার মতো গরিব খেত ছেলে হিসেবে ভালোবাসুক। রাফি থেমে যায়, চোখ বড় করে তাকায়, তারপরে হেসে ফিসফিস করে বলে, ঠিক আছে ভাই, তুই আসলেই সেরা। রাফি চলে গেলে নীল আবার তার খাতার দিকে ফিরে যায়। কিন্তু ম্যাসের বাকি ছেলেরা তখন জানালা দিয়ে দেখছে। ম্যাসের ছেলেরা একে অপরের দিকে ফিসফিস করে বলে, ওই মহিলা কে নীল? আমার আত্মীয়। ছেলেদের হাসি বের হয়ে আসে। কেউ একে অপরকে টেনে বলে, তোর মতো ভিখারির এত বড় লোক আত্মীয় কিভাবে? কেউ আবার থামতে পারে না। সবাই একসাথে হাসতে লাগলো। ম্যাসের প্রতিটি কোণে হাসির সুর, ছেলেদের চোখে অবাক হওয়া হাসি আর ফিসফিসি। ভাই, সত্যিই অদ্ভুত। খ্যাত ছেলেটার এত বড় আত্মীয়? নীল শুধু চুপচাপ বসে আছে, মুখে কোনো অহংকার নেই, চোখে শুধু শান্ত ভাব। সব হাসি, সব ফিসফিসি, সব অবাক চোখের মাঝেও নীলের মন শান্ত, কারণ সে জানে যে মানুষকে ভালোবাসা আসবে সে কখনো পরিচয়ের পেছনে দৌড়াবে না। রাফি জানালা দিয়ে আঙুল তুলে হাসে। ভাই, আজ তুই পুরো ম্যাচে হইচই। ঠিক আছে রাফি, আমার শান্তি থাকলে অন্য সব তুলে দেওয়া। পরের দিন কলেজের করিডোরে সবার মধ্যে আগের দিনের গুঞ্জন চলছে। সবাই হেসে ফিসফিস করছে। একজন ছেলে বলে, কিরে নীল, একটু ভালো জামা কাপড় পরতে পারিস না? আমি গরিব, ভালো জামা কাপড় কোথায় পাবো? সব হাসি আরো জোরে হয়ে ওঠে। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ কপির খাতায় লিখছে, কিন্তু নীল যেন থেমে নেই। মুখে শান্তি, চোখে আত্মসম্মান। ঠিক তখন আদিবা এসে হাজির, চুল বাঁধা, চোখে আগুন। জামা কাপড় নাই, মুখে তো বড় বড় কথা ঠিকই আছে তোর, সবাইকে অপমান করতে ছাড়িস না। আমি কাউকে অপমান করিনি, শুধু সত্য বলছি। আদিবা হাঁটতে হাঁটতে এগিয়ে আসে, চোখে রাগ, বুক ভরে অহংকার। সত্যি বলবে কি, আমাকে দেখে ক্লাসে সবাই হেসেছে তোর জন্য? ভালো জামা কাপড় নেই, কোথায় সাহস আসে এত অপমান করার সাহস? করিডোরে শান্তি ভেঙে যায়। সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কিছু বলতে পারে না। নীল হালকা হাসে, কিন্তু চোখে অদ্ভুত শীতলতা। অপমান না, আমি শুধু নিজেকে রক্ষা করি, আর যাদের মান অভিমান নেই তাদের রাগের
ফোয়ারা আমার শান্তি হারাতে পারবে না। খ্যাত ছেলেটা, আজকে দেখলাম তুই কি সত্যি চুপচাপ থাকতে পারিস না? তুই আবার প্রমাণ করতে চাইছিস আমার অহংকারের সামনে তুই শক্ত। সবার চোখে এখন নীল আর আদিবার দিকে। শান্ত নীলের মুখে কথাগুলো যেন আগুনের ঝিলিক। আদিবার আগুনের সঙ্গে মিলছে নীলের নীরব শক্তি। রাফির পেছন থেকে ফিসফিস করে বলে, ভাই আজ আবার ঝড় লাগতে চলেছে। যেখানে সত্যি শক্তি আছে সেখানে ঝড়ই আসবে। দিনের শেষ ঘন্টা শেষ হয়ে গেল। কলেজের ঘন্টা বাজতেই করিডোরে ছাত্রছাত্রীদের ভিড়। সবার ব্যাগ হাতে সবাই হৈ হৈ করে চলে যায়। ক্লাস শেষে নীলের পেছনে কোনো জড়তা নেই। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার আগের দিনের গুঞ্জনে ব্যস্ত। কিন্তু নীলের মন অন্য জায়গায়। আজকের লক্ষ্য একটাই, পড়াশোনার খরচ চালানোর জন্য পার্ট টাইম জব খোঁজা। নীল ব্যাগ ঠিক করে রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, আজ সন্ধ্যার পর আমি একটু বের হব। মেসের খরচ আর কলেজের ফি নিজে চালাতে হবে, কাজ খুঁজে নিতে হবে। ভাই সব ঠিক আছে, তুই পারবি। নীল জানে নিজের জন্য লড়াই করা মানেই তার গর্ব, নিজেকে প্রমাণ করা মানেই আত্মসম্মান। হেঁটে চলে শহরের দিকে, পায়ে ধুলো মাথায় স্বপ্ন। এত বড় শহরে কোথায় কাজ পাওয়া যাবে, কোথায় সেই সুযোগ? কিন্তু নীল থেমে থাকে না। একটা রেস্টুরেন্টের সামনে পৌঁছায়। গরম আলো, ভাজা খাবারের সুবাস, কর্মীরা ব্যস্ত। নতুন মুখে চোখ পড়ে মালিকের। কিরে, কিছু খুঁজছিস? আমি পার্ট টাইম জব চাই, পরীক্ষা চলাকালীন পড়াশোনার খরচ চালানোর জন্য। ঠিক আছে, আজ থেকে সকাল বা সন্ধ্যায় আসতে পারবি। ডিসিপ্লিন ফলো করবি। নীলের বুক ভারী হয়ে আসে, কিন্তু চোখে আনন্দ, মুখে শান্ত হাসি। নীল ধীরে ধীরে বলে, ধন্যবাদ স্যার, আমি প্রতিশ্রুতিবদ্ধ। এবার আর কিছু নেই, শুধু কাজ আর পড়াশোনার যুদ্ধ। আজ থেকে নিজের পায়ে দাঁড়াবো, আজ থেকে নিজের পরিচয় নিজে গড়ে তুলব। ধন আর পরিচয় নয়, শুধু নিজের পরিশ্রম, নিজের দক্ষতা, নিজের মনোবল। রেস্টুরেন্টের দরজা বন্ধ হলে শহরের রাতের আলোতে নীলের চোখে একটা অদ্ভুত দীপ্তি। শুধু রোজগারের জন্য নয়, নিজের আত্মসম্মান, নিজের স্বপ্ন আর ভালোবাসার জন্য নীল আজ লড়বে। পরের দিন সকাল। কলেজের করিডোরে আগের দিনের গুঞ্জন এখনো ফিসফিস করছে। ছাত্রছাত্রীদের চোখে আগের দিনের বিস্ময়, হেসে ফিসফিসি আরেকটু কৌতূহল। ক্লাস শুরু হওয়ার আগে নীল নিজে হালকা ধকল নিয়ে রুম থেকে বের হয়। আজকের লড়াই কেবল বইয়ের নয়, আদিবার সাথে নতুন মুখোমুখি সংঘাত অপেক্ষা করছে। নীল ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করে। সবার চোখ তার দিকে। কেউ হেসে ফিসফিস করছে, খ্যাত ছেলেটা আবার টপ করল। ওই, তুই আবার কি সাহস দেখাচ্ছিস নীল? আজকে দেখিস। আমি কোনো সাহস দেখাচ্ছি না। আদিবার রাগ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সব ছাত্রছাত্রীরা তাকিয়ে আছে। ফিসি ফিসি হাসি, অবাক চোখ, সব মিলিয়ে এক চরম নাটকীয় মুহূর্ত। দেখছি তোর সেই চুপচাপ মুখের আড়ালে আবার অহংকার লুকিয়ে আছে। জানিস কি, আজকে তুই আমাকে অপমান করবি নাকি আবার? আমি কাউকে অপমান করিনি, শুধু নিজের কাজ করছি। আর যাদের অহংকার আছে তার রাগের আগুনে আমি ভয় পাবো না। খ্যাত ছেলেটা, আজকে দেখিস আমি কখনো ভুলে যাব না। ক্লাসের সবাই এখন চুপচাপ। নীরবতা ভেঙে কিছু ছেলে মেয়ে ফিসফিসি করছে। কেউ বলতে চায়, হে যেন কোনো নাটক। ভাই আজ আবার ঝড় আসছে। এই মেয়ের প্রতিদিনকার নাটক আর ভালো লাগে না। ক্লাসের সেই সকল হাসি, অপমান, অহংকার আর শান্তির এক অদ্ভুত মিশ্রণ। আজ নীল জানে। ক্লাসরুমে আলো হালকা, জানালা দিয়ে সূর্যের আলো পড়ে খাতার উপর। ছাত্রছাত্রীরা চুপচাপ বসে আছে। আজও স্যার পড়ানোর মনোভাব জোরদার। আজকের ক্লাস সহজ হবে না, বাকি ছাত্রদের জন্য হয়তো দমিয়ে রাখার মতো, কিন্তু নীলের চোখে এক অদ্ভুত আগুন। পাঠ ধরতে তার কোনো সমস্যা নেই। স্যার ধীরে হাতে খাতা ধরে শুরু করলেন। প্রশ্নের চাপে সবাই হিমশিম। আজকে এই অধ্যায় ধরতে হবে, যে কেউ বুঝবে না। সবাই চুপচাপ, কেউ হাতে তুলতে সাহস পাচ্ছে না, কেউ চোখ নামিয়ে বসেছে। কিন্তু নীল হাত ওড়াতেই খাতা তুলে ধরে। নীল ধীরে বলে, স্যার, এখানে এই পদ্ধতিটা এমনভাবে করা যায়, এতে ফলাফলের অঙ্ক সহজ হবে। স্যার চোখ বড় করে তাকালেন। ওঠানো খাতার উপর চিহ্ন, হাতের স্থিরতা, চোখের দৃষ্টি সব মিলিয়ে নিখুঁত। সুন্দর নীল, আজকে দেখলাম কিভাবে বোঝা যায়। অনেকেই চেষ্টা করলেও পারবে না, তুমি একাই করেছো।
ক্লাসের নীরবতা, তারপর সাফল্যের প্রশংসা, ছাত্রছাত্রীদের চোখে বিস্ময়। কেউ চুপচাপ, কেউ ফিসফিস করে বলে। নীল আবার কি করলো? এই প্রশংসা নীলকে কিছুটা শান্ত করেছে, কিন্তু এখনো মনে আছে রেস্টুরেন্টে কাজের জন্য সময় কম, ঘন্টা শেষ। ছাত্রছাত্রী একে একে রুম থেকে বের হতে লাগলো, কেউ হেসে, কেউ ফিসফিস করে। নীল ব্যাগ দ্রুত গুছিয়ে বের হয়ে যায়, চোখে শান্তি, ধ্যানমগ্ন মন। ঠিক তখন আদিবা এগিয়ে আসে, চোখে আগুন। এত তাড়াতাড়ি করে কই যাস? চুরি করতে নাকি? না দেবা, আমার কাজ আছে। আদিবার চোখে আগুন, কিন্তু নীলের ধীরে আত্মবিশ্বাসী গতি কোনো জবাব ছাড়াই কথা বলে দিচ্ছে। আদিবা আরও এক ধাপ এগিয়ে আসে। কাজ? তুই কি সত্যি কিছু করেছিস নীল? হ্যাঁ, যেখানে দায়িত্ব আছে আমি সেই পথে হেঁটে চলি। তোর পরিবারে কেউ নেই যে তোর কাজ করতে হবে? নীল ধীরে তার দিকে তাকায়, চোখে অদ্ভুত শান্তি, মুখে অল্প হালকা হাসি। সবাই থাকতেও নেই। আদিবা একটু থেমে যায়, এত সরল, এত শান্ত, কিন্তু কথায় অদ্ভুত রহস্য লুকানো। তুই সবসময় রহস্য করিস কেন? আমার জীবনটাই রহস্য। এভাবে বলে ধীরে ধীরে তার পথ ধরল। মুখে কোনো অহংকার নেই, শুধু ধীরে আত্মবিশ্বাসী ধাপ। আদিবা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, মাথা কাত করে চোখের দূরত্বে তাকিয়ে বলে। এই ছেলে সত্যি রহস্যজনক। কলেজের করিডোরে নিস্তব্ধতা, ছাত্রছাত্রীরা চলে গেছে, কিন্তু আদিবার চোখে এখনো নীলের রহস্যময় প্রতিচ্ছবি। আদিবা আর তার বান্ধবী কলেজের বাইরে হাঁটছে, হাওয়ায় একটু ঠান্ডা, রোদ ধীরে ছন্দে হারিয়ে যাচ্ছে। বান্ধবী হেসে ফিসফিস করে বলে। চল রে আদিবা, অনেকদিন বাইরে কিছু খাইনি, আজ রেস্টুরেন্টে যাই, কিছু মজা করে খাই। আচ্ছা। দুইজন রেস্টুরেন্টের দিকে এগুতে লাগলো। দূর থেকে টেবিল সাজানো, গরম আলো আর সুবাসিত খাবারের গন্ধ। মাঝে মধ্যে অতিথিরা হাসছে, ব্যস্ত। তারা এক টেবিলে বসলো, ওয়েটার এসে মুখে হাসি নিয়ে নোট নিচ্ছে। আমরা একটু অর্ডার দিই। মালিকের পিঠের পেছনে নীল দাঁড়িয়ে আছে। খাবার দেওয়া, অর্ডার নেওয়ার মধ্যে চোখে অদ্ভুত শান্তি, তার চোখে সামান্য হাসি। আপনারা কি অর্ডার দিতে চান? ও, তুই কি রেস্টুরেন্টে কাজ করিস? হ্যাঁ, আজ থেকে শুরু। বান্ধবী এবং আদিবা একে অপরের দিকে তাকায়, মুখে হাসি, চোখে বিস্ময়। আদিবা হাত ধরে মুখ লাল, হেসে ফিসফিস করে বলে। সে কি আমাদের ক্লাসমেট হয়ে সাধারণ রেস্টুরেন্টে জব করে? হাস্যকর ব্যাপার। আদিবার রাগ আর অবাক হওয়া একসাথে। কলেজের মান সম্মান তার চোখে কিছুটা ভেঙে যাচ্ছে, কিন্তু নীল মুখে শান্তি, চোখে দৃঢ়তা। নীল ভদ্রভাবে হালকা হাসি দিয়ে বলে। যেখানে স্বপ্ন আছে সেখানে কাজটা বড় নয়, মান সম্মান নিজের পরিশ্রম করে হয়, কেউ বড় পরিচয় দিয়ে দেয় না। আদিবা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে নীলের দিকে তাকালো, হাসি ও রাগের মিশ্রণ। আজ তার চোখে এক নতুন বিস্ময়। এই ছেলে সত্যি রহস্যজনক। রেস্টুরেন্টের ছোট টেবিলে নীল খাবার বিলি করে, ছেলেমেয়েরা হেসে ফিসফিস করছে। রেস্টুরেন্টের দরজা থেকে বের হয়ে তারা হালকা হাওয়া ভেতরে ঢুকলো। সন্ধ্যার আলো ধীরে মেঝেতে পড়ছে। কলেজের রং, রেস্টুরেন্টের সুবাস আর শহরের ব্যস্ততা মিলিয়ে এক অদ্ভুত আবহ। আদিবা, নীল ছেলেটা সত্যি অন্যরকম। এত গরিব হয়েও পড়াশোনা এত ভালো, আর নিজে নিজে কাজ করে পড়ার খরচও চালায়। আসলে অনেক কষ্টই করছে। আদিবা হালকা মাথা নেড়ে দাঁড়িয়ে আছে, মুখে আগুন, চোখে রহস্যময় বিস্ময়। নীলকে সে ভেবেছে শুধু ক্লাসের অহংকারী ঠান্ডা ছেলে, কিন্তু আজ দেখছে অন্য চেহারা। ওর মধ্যে এমন কিছু আছে যা আমরা বুঝতে পারছি না। বান্ধবী কিছুক্ষণ চুপচাপ, তার চোখে আবার বিস্ময়, আবার কৌতূহল। হয়তো আমরা কখনো পুরো সত্যটা জানবো না, কিন্তু আজকে দেখলাম ও নিজের জীবনে নিজের মতোই সাজাচ্ছে। ক্লাসের অহংকার, রেস্টুরেন্টের কাজ, সব মিলিয়ে এক অদ্ভুত শক্তি। আদিবা এবার সে বুঝল নীল শুধু সাধারণ খ্যাত ছেলে নয়, একটি রহস্যময় জীবন, এক অদ্ভুত মান অভিমান আর আত্মসম্মানের শীর্ষে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি অন্যরকম, আর তার ভেতরে এমন কিছু আছে যা আমাদের চোখে দেখার নয়। আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি শক্তি আছে ওর ভেতরে। হয়তো আমাদের পড়াশোনার ঝামেলা, ক্লাসের গুজব সবই ছোট, কিন্তু ওর জীবন এত বড় এবং কঠিন। হ্যাঁ, ওর মধ্যে সত্যি কিছু আছে যা আমাদের বুঝবার নয়।
রেস্টুরেন্টের আলো ম্লান হয়ে আসে। হোটেল রোড ধরে নীল ধীরে ধীরে মেসের দিকে ফিরে আসে। পায়ের ধুলো আর ক্লান্তির নিঃশ্বাস, কিন্তু চোখে শান্তি আর মনোবল। মেসে ঢুকে রাফির দিকে তাকালো। রাফি উঠে দাঁড়িয়ে, চোখে মিশ্র অনুভূতি, দৃষ্টি ভরা কৌতূহল, বন্ধুদের জন্য গর্ব আর সামান্য চিন্তা। আজ তোর অনেক কষ্ট হয়েছে তাই না? সকাল থেকে কাজ, কলেজের ক্লাস আর রেস্টুরেন্ট। কষ্ট ছাড়া জীবন নেই, আর কষ্ট মানে সফলতা। যে কাজেই মন দেই সে কাজেই পূর্ণতা। রাফি কিছুক্ষণ চুপ। নীরবতার মধ্যে সে নীলের দৃঢ়তা বুঝতে পারে। নীরব হাসি, কিন্তু চোখে অদ্ভুত আগুন। রাফি হালকা হাসি দিয়ে বলে, ভাই, তুই সত্যিই অন্যরকম। শুধু কষ্টই নয়, তুই সব এত সহজে সামলাচ্ছিস। আমি চাই নিজের পথ নিজের পায়ে গড়তে, শুধু স্বপ্ন নয়, নিজের পরিশ্রমের সাফল্য। দুইজন চুপচাপ টেবিলে বসলো। চোখে ক্লান্তি, মুখে শান্তি। টেবিলের খাবার গরম, তাদের মধ্যে শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর ভাব। রাফি চুপচাপ খাবার খেতে খেতে বলে ওঠে, ভাই, সত্যিই আজকে দেখলাম মানুষ শুধু স্বপ্ন নয়, নিজের কাজ, নিজের পরিশ্রম নিয়েও বড় হয়ে ওঠে। হ্যাঁ রাফি, জীবন মানেই কষ্ট, কষ্ট মানে শিক্ষা, শেখার শেষ নেই। দুই বন্ধু ধীরে ধীরে খাবার শেষ করে। ক্লাস, রেস্টুরেন্টের কাজ, শহরের জীবন সব মিলিয়ে আজ নীল আরও এক ধাপ এগিয়েছে। মানুষের চোখে হয়তো সে সাধারণ খ্যাত ছেলেটা, কিন্তু নিজের চোখে, নিজের জীবনেই সে এক সফল যোদ্ধা। ক্লাসরুমে বাতাস ঠান্ডা, জানালার আলো মৃদু। আজও ক্লাসে স্যারের কঠোর দৃষ্টি। স্যার ধীরে ধীরে খাতা খোলে, চোখে অদ্ভুত আগুন। প্রশ্ন দিয়ে শুরু করলেন। আজও কেউ পড়াশোনায় পারদর্শিতা দেখাতে পারবে না, কেউ হাত তোলার সাহস পাচ্ছে না। সবাই চুপচাপ, মুখ লাল, চোখ নামানো। তোমরা সবাই ভাবছো বাবা মায়ের টাকা আছে বলে ক্লাসে সময় নষ্ট করছো, পড়াশোনা না করে শুধু টাকা খরচ করছো। আজকে দেখো নীলকে। সবার চোখ নীলের দিকে। নীরবতা, অল্প শব্দ ফিসফিসি। স্যার নীলের দিকে তাকিয়ে, নীল, তার টাকা নেই, কিন্তু আছে ইচ্ছে, আছে মনোবল, আছে সফল। নীলের চোখে শান্তি, মুখে অল্প হাসি। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা চুপ। স্যার কণ্ঠে গম্ভীরতা এনে বলে, কাল থেকে তোমরা নীলের কাছে বলবে, যে যা বোঝে না তাকে জিজ্ঞেস করবে। কি বলছেন স্যার? ওই খ্যাতদের কাছে পড়বো? ভুলে যেও না, তুমি স্যারের সামনে কথা বলছো, আর নীল তোমাদের ক্লাসমেট। ওর কাছে পড়তে লজ্জা কিসের? আদিবার চোখ লাল, রাগ আর বিস্ময় মিশ্রিত। মুখে কিছু বলার আগ্রহ, কিন্তু স্যারের দৃষ্টি সামনে। দ্রুত চুপচাপ হয়ে যায়। নীল হালকা হাসি ধরে না রাখতে পারে। আমি শুধু আমার পথ নিজের মতো চলি, জানতে চাই শেখার মানে কি। তুমি জানতে চাও বলেই আজ তুমি সফল। যারা বাবার টাকার গৌরব করে তারা জীবনে কিছুই করতে পারবে না। ছাত্রছাত্রী একে একে রুম থেকে বের হচ্ছে। আলো ম্লান, জানালা দিয়ে সূর্যের আলো ধীরে মেঝেতে পড়ছে। ক্লাসের ভিড়ে সবাই চলে গেছে। নীরবতা ছড়িয়ে আছে। আদিবা তার জায়গায় দাঁড়িয়ে নীলের দিকে তাকায়, চোখে আগুন, মুখে অদ্ভুত আগ্রহ। নীল, আমি তোর কাছে পড়তে চাই। নীল চোখে অদ্ভুত শান্তি, মুখে অল্প হাসি। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে বলল, সত্যি পড়তে চাও? হ্যাঁ, তুই এত ভালো পড়াশোনা পারিস, আমিও দেখি তোর কাছে পড়ে আমি ভালো পারি নাকি। আচ্ছা, পড়তে চাইলে অবশ্যই পড়াবো। আমার বাড়িতে গিয়ে পড়াতে হবে। বাড়িতে কীভাবে পড়াবো? ক্লাস শেষে তো রেস্টুরেন্টে কাজ করি, ওখান থেকে আসতে রাত হয়ে যায়। বাড়িতেই পড়াবি। রাতে কীভাবে? সমস্যা কি? আমাদের বাড়ির বাইরে না তো। আচ্ছা, চেষ্টা করব। রেস্টুরেন্টের লাইট ম্লান হয়ে আসে। নীল ক্লান্ত, কিন্তু চোখে অদ্ভুত জ্বালা। ম্যাসে ফিরে এসে হাত ধুয়ে ধীরে রেডি হতে লাগলো। রাফি এসে দাঁড়ায়, চোখে বিস্ময়, মুখে অল্প হাসি। এবার আবার রেডি হয়ে কই যাবে? এত ক্লান্তি, আজ সকাল থেকে কাজ। আদিবাকে পড়াতে। আদিভাকে? ও তো তোকে সবসময় অপমান করে, তাকে কেন পড়াবি? তাতে কি? যখন সে বুঝবে মানুষ ধনী বা গরিব হয় না, মানুষ হয় তার চরিত্র আর ব্যবহারে। রাফি কিছু বলতে পারল না। দুইজন চুপচাপ ম্যাচ ছেড়ে বের হলো। রাতের শহরের হালকা বাতাস, রাস্তায় গাড়ির আলো। নীল ধীরে ধীরে আদিবার বাড়ির দিকে এগুতে লাগলো। মনে মনে প্রস্তুতি, আজও এক নতুন অধ্যায়।
নীল ঘন্টার দরজা বেজে উঠল। দরজা খুলে আদিবার মা দেখা দিল, চোখে বিস্ময়, মুখে সামান্য প্রশ্ন। কি তুমি বাবা? আমি আদিবার ক্লাসমেট, ওকে পড়াতে এসেছি। আদিবার মা কিছুক্ষণ চুপচাপ, নীলের চোখের দৃঢ়তা ভদ্রতা দেখে হালকা মাথা নাড়ে। ঠিক আছে, আসো। দরজা ধীরে বন্ধ হলো। নীল ধীরে বসে, শান্ত। আজও পড়ানোর জন্য প্রস্তুতি, আদিবার জন্য নতুন অধ্যায়। নীল ধীরে ধীরে আদিবার বাড়ির করিডোর ধরে এগুতে লাগলো। দরজা ধীরে খোলা হলো। আদিবার মা সামান্য হাসি দিয়ে বলল, আদিবা, চলে আয়, নীল এসেছে তোকে পড়াতে। আদিবা ধীরে ধীরে ঘরে ঢুকলো, চোখে আগুন, মুখে অল্প লাজ। রুমের দরজা বন্ধ হলো। নীল রুমে ঢুকলো, চোখ বড় হয়ে তাকালো। রুম সুন্দর করে গুছানো, আলোর কান্তি, বইয়ের তাক, টেবিলে খাতা, পেন সাজানো। একটু অবাক, একটু প্রশান্ত। আদিবা ধীরে বসে, নীল চোখে দৃঢ়তা নিয়ে পড়াশোনা শুরু করলো। পেন হাতে, খাতা খোলা, মনোযোগ পুরো মন দিয়ে। আদিবা চুপচাপ নীলকে দেখে বসে, চোখে আগুন, মুখে অদ্ভুত লাজ। নীল হালকা মাথা নেড়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? এমনি, তুমি পড়াও। নীল ধীরে ধীরে আবার পেন ধরে খাতা দেখল। শান্ত মন, দৃঢ় মনোবল। আদিবা তাকিয়ে থেকে অদ্ভুত আনন্দ খুঁজছে। ঠিক আছে, চলো আবার শুরু করি। রুমের শান্তি, রাত্রির আলো মৃদু। খাতা খোলা, কলম হাতে, নীল পড়াশোনায় মন দিয়েছে। পাশেই আদিবা বসে, কেউ কিছু বলছে না, শুধু চোখের ভাষা। আদিবা চুপচাপ নীলের দিকে তাকিয়ে আছে, মুখে অদ্ভুত হাসি। কোনো শব্দ নেই, কিন্তু দৃষ্টিতে একটা সাড়া। নীল হালকা মাথা নেড়ে বলে, এবার কি হচ্ছে? এভাবে তাকালে অস্বস্তি লাগে। আমার ভালো লাগছে। নীল হালকা চোখ তাকিয়ে দেখে সে এবার মুখটা একটু শক্ত করে বলে, এমন করলে চলে যাব কিন্তু। এই না, এখন পড়ো, মন দিয়ে পড়াও। নীল হালকা মাথা নেড়ে আবার খাতা খোলে। পড়াশোনা শুরু। কলম ঝনঝন করে চলতে থাকে। আদিবা তাকিয়ে মন দিয়ে শোনে। নীল ধীরে ধীরে কঠিন সাবজেক্টের বই খুলল। চোখে দৃঢ়তা, মনোযোগে অদ্ভুত শক্তি। আদিবা চুপচাপ বসে আছে, চোখে আগুন, মুখে অদ্ভুত লাজ। কিন্তু আজ কিছু বদলেছে। আজ নীলকে এত ভালো লাগছে কেন? ওকে দেখলেই তো আগে রাগ হতো, কিন্তু এখন ভালো লাগছে কেন? নীল বই ধরে ধীরে পড়তে লাগলো। সাবজেক্ট জটিল, প্রশ্নগুলো কঠিন। আদিবার কপালে ভাঁজ, চোখে মনোযোগ। এভাবে মনোযোগ দিয়ে দেখলে সহজ হয়। প্রথমে তোমার ভুলগুলো বুঝতে হবে। আদিবা হালকা মাথা নেড়ে বুঝতে চেষ্টা করে। প্রতিটি শব্দ, প্রতিটি সূত্র, প্রতিটি যুক্তি মন দিয়ে শোনে। আমি আগের মতো রাগ করছি না কেন? নাইসলি, ওর পদ্ধতি, ওর ধৈর্য, সব কিছু আজ যেন আমাকে টানে। নীল চোখে আগুন, কলমে অদ্ভুত ধ্বনি। রুমে নিস্তব্ধতা, শুধু পড়ার শব্দ। আদিবার মনোযোগ আর চোখের মৃদু তাকানো। ঠিক আছে, এখন বোঝার চেষ্টা করো, প্রতি ধাপ ধরে একে একে। আদিবা মন দিয়ে বোঝার চেষ্টা করছে। কঠিন সাবজেক্ট, জটিল সূত্র, সবকিছু ধীরে ধীরে তার মনে ঢোকে। রাতের রুমে নিস্তব্ধতা। নীল বসে পড়াশোনা শুরু করেছে। কঠিন বিষয়গুলো ধীরে ধীরে বোঝাতে লাগলো। আদিবা চুপচাপ বসে নীলের কথাগুলো শুনছে। প্রথমে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে বুঝতে লাগলো। আদিবা, মন দিয়ে শুনো। প্রথমে বুঝতে হবে, তারপর মুখে বলো। ভুল করলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি চেষ্টা করি। নীল পড়াতে থাকে। আদিবা তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে তাকে দেখলেই রাগ হতো, এবার কিছুটা ভালো লাগছে। কেন তা সে বুঝতে পারছে না। মন দিয়ে পড়ো আদিবা, এভাবে থাকলে পড়া শেষ হবে না। চলো, মন দিয়ে মনোযোগ দাও। আদিবা মাথা নেড়ে মন দিয়ে শোনে। নীল ধীরে ধীরে বোঝাচ্ছে, পুনরায় উদাহরণ দেখাচ্ছে। আদিবার চোখে আগুন, মনে আনন্দ। ধীরে ধীরে সে বুঝতে পারছে, কঠিন বিষয়গুলো সহজ হয়ে আসছে। রাতের হালকা বাতাস রুমে ঢুকছে। নীল তার কণ্ঠে মৃদুস্বরে ব্যাখ্যা করছে। আদিবা চুপচাপ তার দিকে তাকিয়ে বসে আছে। একটু লাজ, একটু কৌতূহল। প্রথমবার মনে হচ্ছে পড়াশোনার বাইরে কিছু অনুভব করছে। এভাবে করলে সবকিছু সহজ হয়ে যায়। ক্লাসে তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু এখন একে একে বুঝলে দেখো কাজটা কিভাবে হয়। হ্যাঁ, একটু বুঝতে পারছি। তুমি কিভাবে এত সহজভাবে বোঝাচ্ছ? নীল চুপচাপ, কিন্তু চোখের কোণায় একটু হাসি। মাথা নাড়ল না, শুধু উদাহরণ দেখালো। আদিবা আজ সত্যিই মনোযোগী।
ক্লাসে যেমন অহংকারের আগুন জ্বলে উঠত, আজ সে শুধু বুঝতে চাচ্ছে, আর এই বুঝার মধ্যে তার নিজের অদ্ভুত শান্তি। আমি আগে রাগ হতাম, আজ ভালো লাগছে ওর সঙ্গে বসে থাকতে। এমন শান্তি আগে কখনো পাইনি। ঠিক আছে, এবার নিজের উদাহরণ লেখো। আমি পাশে আছি, দেখছি। আদিবা মন দিয়ে চেষ্টা করে। প্রথমে কিছুটা ভুল হয়, কিন্তু নীল ধীরে ধীরে দেখায় কিভাবে ঠিক করা যায়। মৃদু আলো, খোলামেলা বাতাস, দুইজনের নিঃশব্দ সংলাপ, শুধু চোখের ভাষা, শুধু বোঝার চেষ্টা। আদিবা হালকা হাসি ধরে মনে মনে বলে, এই নীল কতটা শান্ত, কতটা ধৈর্যশীল। আমার নিজের ভুলও ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু কেন মনে হচ্ছে শুধু পড়াশোনা নয়, ওর কাছাকাছি বসে থাকা আনন্দ দিচ্ছে। ভুল হলে ভয় পাওয়ার কিছু নেই। দেখছো, ধৈর্য আর চেষ্টা সবকিছু সহজ করে। রাতের আলো মৃদু, রুমের শান্তি, পড়াশোনার শব্দ এখন শেষের দিকে। নীল চোখে উদারতা ধরে রেখেছে, খাতা বন্ধ করছে। নীল হালকা হাসি দিয়ে কলম রেখে বলে, আজ এখানেই শেষ করি, আগামীকাল আবার আসবো। এবার আরও সহজভাবে দেখাবো। এক্ষুনি চলে যাবে? 10টা বাজে, আর একটু থাকলে অনেক দেরি হয়ে যাবে। আদিবার চোখ বড় করে তাকিয়ে রইল, মাথায় হালকা রাগ, মুখে অদ্ভুত লাজ। ড্রাইভারকে বলি ওকে দিয়ে তোকে বাড়ি পাঠাবো। দরকার নেই, আমি একাই চলে যাব, তুমি আর চিন্তা করো না। আদিবা চুপচাপ কিছু বলল না, মাথা নেড়ে খুশি মনে ভাবল এই নীল সবসময় নিজের মতো কঠিন পরিস্থিতিতেও নিজের সিদ্ধান্তে দৃঢ়। নীল ধীরে রুমের দরজা খুলল। বাইরে হালকা হাওয়া, পথে নিঃশব্দে ধীরে হেঁটে যাচ্ছে। আদিবা জানে আজকের রাত শুধু পড়াশোনা নয়, একটি ছোট্ট মৃদু সংযোগ, একটি নতুন বন্ধুত্বের সূচনা। আর হৃদয়ের ছোট্ট উত্তেজনা তৈরি হলো। নীল চলে গেছে, কিন্তু আদিবার চোখ এখনো খোলা। মনে মনে ভাবছে, কেন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তার জন্য এত গুরুত্বপূর্ণ। কেন এই ছেলেটার কথা মনে রেখে সে রাতের নিস্তব্ধতায় হাসছে। সকালের হালকা রোদ, কলেজের করিডোরে ছাত্রীদের হাওয়ার শব্দ, শহরের দূর থেকে আসে কণ্ঠস্বর। আদিবা বুকে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছে। সেই নীল যেন আবার চোখে ভেসে উঠল। দেখ, আবার সেই খ্যাতটা আসছে। এসব আর বলিস না। কিরে, আজ তোর মন দেখি অন্যরকম। কি হলো আবার? কিছু না, এমনিতেই। প্রতিদিন এক কথা, এক ঝামেলা, সব সময় ভালো লাগে না। মনে হয় তোর মনে অন্য কিছু চলছে। তেমন কিছু না, চল ক্লাসে যাই। বান্ধবী হেসে করিডোরে এগিয়ে চলে। আদিবা পেছনে পেছনে চলে, মনে কিছুটা অদ্ভুত অনুভূতি। নীল কেবল একটি নাম নয়, আজ যেন মনে হচ্ছে সে কেবল রাগের ছেলেটা নয়, কিছুটা শান্তি, কিছুটা কৌতূহল আর অদ্ভুত এক আকর্ষণ। সকালের হালকা রোদ গাছের পাতায় ঝলঝল করছে। মেস থেকে বেরিয়ে নীল হেঁটে চলে কলেজের বাগানে। গাছের তলায় একটু শান্তি, কিছুক্ষণ একাকিত্ব। হঠাৎ আদিবা চলে আসে, ধীরে ধীরে তার কাছে বসে। নীল হালকা আশ্চর্য হয়ে বলে, আরে ও, তুমি এখানে কেন? এমনি। তোমার কোনো সমস্যা আছে কি? সমস্যা কি থাকবে? আমি গরিব ক্ষেত, আমার সঙ্গে দেখলে মানুষ হাসবে, তারা কি কিছু বলবে? আমি কারো কথার ধার ধারি না। আমি সব সময় নিজের মন মতো চলি। আজ আমার মনে হচ্ছে তোমার সাথে কথা বলতে, তাই এসেছি। তোমার জামায় নোংরা লাগবে না তো? পুরাতন কথা টানবে না। এবার আর ওসব নিয়ে কিচ্ছু বলিস না। আজ শুধু তোমার সঙ্গে কথা বলবো। গাছের তলা সেই নিস্তব্ধতা, দুজনের মধ্যে শুধু মৃদু বাতাসের শব্দ। শব্দ নেই, শুধু চোখের খেলা, চোখের আভা। একটি অদ্ভুত সম্পর্কের সূচনা। রাগ নেই, অহংকার নেই, শুধু ধীরে ধীরে তৈরি হচ্ছে বোঝাপড়া। এই মুহূর্ত, এমন শান্তি, এত সহজে বোঝাপড়া কেন আগে তা কখনো হয়নি? আমারও আজ কিছুটা অদ্ভুত আনন্দ। সকালের হালকা বাতাসে গাছের পাতার ছায়া দুলছে, নীরবতা, শুধু দুজনের নিঃশব্দ সংলাপ। হঠাৎ সে মুখ খুলল। তোমার বাসায় কে কে আছে? বাবা, মা, বোন, চাচা, চাচি সবাই আছে। তাহলে মেসে থাকো কেন? এমনি, বাড়িতে দম বন্ধ হয়ে আসে। এখানে থাকলে স্বাধীন মনে হয়, নিজের মতো থাকতে পারি। তুমি গরিব বলে তোমাকে অনেক কষ্ট করতে হয়। এটাকে কষ্ট বলো না, এটাকে বলে চেষ্টা। আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই, নিজের সামর্থ্য দিয়ে নিজের পথে চলতে চাই। আদিবা চুপচাপ, চোখে মুগ্ধতার ঝিলিক। আগে সে রাগ করত এই ছেলেটাকে নিয়ে, আজ সে চুপচাপ। তার ধৈর্য, তার দৃঢ়তা, তার স্বাধীনতা দেখে মুগ্ধ।
এই নীল গরিব হলো তার মানসিক শক্তি, তার আত্মবিশ্বাস। আজ আমি আর সত্যি মুগ্ধ। চেষ্টা প্রতিদিন একটু করে করলে ধৈর্য ধরে সব সম্ভব। হালকা বাতাসে আদিবার চুল উঠছিল। নীলের চোখে তখন শান্ত একটা ভাব। ঠিক সেই সময় কয়েকজন ক্লাসমেট হেসে হেসে কাছে এসে দাঁড়ালো। একজন মেয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, কি রে আদিবা, তুই আজ হঠাৎ নীলের হয়ে কথা বলছিস কেন? আদিবা ধীরে মাথা তুলে তাকালো। চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। আদিবা শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, দেখছিস না কথা বলছি? কথা বলছিস? ছি রে, তোর রুচি এত নিচে নেমে গেছে যে ওর মতো ভিখারির সাথে মিশছিস? কথাটা শুনে চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। নীল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আদিবা উঠে দাঁড়ালো। আদিবা চোখে আগুন, গলা শক্ত করে বলল, শোনো, আমি কার সাথে মিশবো, কার সাথে বসবো, কার সাথে কথা বলবো, ওটা আমার ব্যাপার। দেখছি তোর ভিতরে বড় পরিবর্তন আসছে। আমার যার সাথে খুশি তার সাথে মিশবো। তোদের কি? টাকা থাকলে মানুষ বড় হয় না, মন না থাকলে সব কিছু ফাঁকা। ওরা একে অপরের দিকে তাকালো। এমন আদিবা আগে কেউ দেখেনি। একজন আবার তীর্যক হাসি দিল। তাহলে তুই এখন খ্যাতদের দলে? হ্যাঁ, যদি খ্যাত মানে হয় পরিশ্রমী, সৎ, নিজের চেষ্টা করা মানুষ, তাহলে আমি গর্ব করে বলি আমি ওর দলে। চারপাশে কয়েকজন ছাত্রছাত্রী থেমে তাকাতে লাগলো। কেউ ফিসফিস করছে, কেউ অবাক। নীল চুপচাপ দাঁড়িয়ে। এই প্রথম কেউ তার পাশে এমনভাবে দাঁড়ালো। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল। নীল ধীরে আদিবার দিকে তাকিয়ে বলল, আদিবা, এসব করতে হতো না। আমি যা করি মন থেকে করি, আর আজ আমার মন বলছে তুমি খারাপ নও নীল। ক্লাসমেটরা আর কিছু না বলে ধীরে ধীরে সরে গেল। গাছতলায় আবার নীরবতা ফিরে এলো, কিন্তু সেই নীরবতার ভেতর এখন নতুন কিছু জন্ম নিয়েছে। বিশ্বাস, সাহস আর অদ্ভুত এক টান। নীল মনে মনে ভাবল, এই মেয়েটা শুধু অহংকারে নয়, আজ সে আমার পাশে দাঁড়ানো একজন মানুষ। আমি কেন আজ ওর জন্য এতটা কথা বললাম? ক্লাসমেটরা চলে যাওয়ার পর জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে। আদিবা ধীরে ধীরে হাঁটছে। মনে এখনো একটু উত্তেজনা, একটু অস্থিরতা। তার বান্ধবী পাশ থেকে তাকিয়ে বলল, কি রে আদিবা, তুই তো আমাকে একবারও বললি না যে নীল তোকে পড়ায়? আদিবা হাঁটা থামালো, একটু দূরে তাকালো, চোখে চিন্তার ছায়া। আদিবা ধীরে ভাবনার ভেতরে থেকে বলল, জানি না, কিন্তু আমার মনে হলো কেউ তো ইচ্ছে করে গরিব হয়ে জন্ম নেয় না। গরিব বলে আমরা ওকে ছোট করতে পারি না। মানুষের পরিচয় তার জন্মে নয়, ব্যবহারে হওয়া উচিত। বান্ধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। এই আদিবা আগে এমন কথা বলতো না। বান্ধবী হালকা হাসি দিয়ে আদিবা হালকা হাসলো, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো লাজ। আদিবা মনে মনে বলল, পরিবর্তন না হলে কি হবে? আমি তো নিজেই বুঝতে পারছি না নীল কেন আমার চিন্তার জায়গা করে নিচ্ছে। দুজন করিডোর পেরিয়ে ক্লাসের দিকে যায়। আদিবার মনে আজ শুধু পড়া নয়, আজ মনে হচ্ছে কেউ একজন ধীরে ধীরে তার ভেতরে ঢুকে পড়ছে। ক্লাসরুমে আজ অদ্ভুত নীরবতা। স্যারের কথা বোর্ডে ভেসে যাচ্ছে, কিন্তু আদিবার মন আটকে আছে এক জায়গায়। তার চোখ বারবার ঘুরে যাচ্ছে নীলের দিকে। নীল মন দিয়ে খাতা খুলে লিখছে, কখনো বোর্ডের দিকে, কখনো নিজের কাজের দিকে। আদিবা বুঝতে পারছে সে আজ পড়ার চেয়েও বেশি কিছু দেখছে। নীলের মুখের শান্ত ভাব, তার মনোযোগ, তার নির্লিপ্ততা সবকিছু অদ্ভুতভাবে ভালো লাগছে। ঘন্টা বাজলো, ক্লাস শেষ, সবাই বের হতে লাগলো। নীল ব্যাগ কাঁধে তুলে আদিবার কাছে এসে দাঁড়ালো। আদিবা, তুমি ক্লাসে বারবার আমার দিকে তাকাচ্ছিলে কেন? আদিবা একটু থমকে গেল, চোখ নামিয়ে নিল। সে ভীষণ লজ্জা পেয়েছে। আদিবা হালকা কণ্ঠে বলল, তেমন কিছু না, আজ আমার সাথে এক জায়গা যাবে? কই? গেলেই দেখতে পারবে। নীল কিছু বুঝতে পারল না, তবু মাথা নেড়ে সম্মতি দিল। ক্লাস শেষে দুজন একসাথে বের হলো।
কলেজের গেট পেরিয়ে শহরের ভেতর ঢুকলো। কিছুক্ষণ পর গাড়ি থামলো এক বিশাল শপিং মলের সামনে। আলো ঝলমল কাচের দেয়াল, মানুষের ভিড়। নীল থেমে গেল। আদিবা এখানে কেন? চলো ভেতরে। মনের ভেতর ঢুকে আদিবা একটা দোকানের সামনে দাঁড়ালো। জামা ঝুলছে সারি সারি। আদিবা নীলের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য নতুন ড্রেস কিনবো। এসব দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছে। আদিবা নীলের চোখে তাকালো। সেখানে অহংকার নেই, শুধু আত্মসম্মান। আদিবা নরম কিন্তু জেদি স্বরে বলল, ঠিক আছে বলেই তো, আরো ভালো থাকো। নীল চুপ করে রইল। তার মনে অদ্ভুত এক অনুভূতি। কেউ প্রথমবার তার কথা এত ভাবছে। শপিং মলের ভেতরে আলো ঝলমল করছে, চারপাশে মানুষের ভিড়, রঙিন পোশাক, কাচের দেয়ালে নিজের প্রতিবিম্ব। আদিবা কয়েকটা ড্রেস বেছে নিল, একটা শার্ট, একটা জ্যাকেট আর একটা পরিষ্কার জিন্স। আদিবা ড্রেসগুলো নীলের হাতে দিয়ে বলল, এগুলো ট্রায়াল দিয়ে এসো। নীল একটু থমকে গেল, ড্রেসগুলোর দিকে তাকালো। তারপর আদিবার দিকে নীল শান্ত গলায় বলল, লাগবে না। না নিলে রাগ করবো কিন্তু। আদিবার কণ্ঠে আজ কোনো অহংকার নেই, আছে শুধু যত্নের ছোঁয়া। নীল আর কথা বাড়ালো না। ড্রেস হাতে নিয়ে ধীরে ধীরে ট্রায়াল রুমের দিকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নীল জামাটা খুলতে লাগলো। নতুন ড্রেস পরতেই নিজের দিকেই একটু অবাক হয়ে তাকালো। মনের ভেতর হঠাৎ একটা কথা ভেসে উঠল। নীল মনে মনে বলল, চাইলেই এর থেকেও দামি ড্রেস আমি পরতে পারি, চাইলেই বিলাসী জীবন বাঁচতে পারি, কিন্তু তখন মানুষ আমার কাছে আসবে পোশাক দেখে, টাকা দেখে। আমি সেটা কখনো চাই না। শূন্য পকেটে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আমি চাই না পরিচয়ের জন্য মানুষ বদলাক। আমি চাই আমাকে ভালোবাসুক আমার সাধারণ নীল হয়ে। নীল আয়নার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। ড্রেস ঠিক করে বাইরে বের হলো। আদিবা তখন মোবাইল দেখছিল। নীলকে দেখে চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড চুপ। তারপর আদিবা হঠাৎ হেসে উঠল। হো মা, তোমাকে তো একদম হিরো লাগছে। দেখতে মনে হচ্ছে একদম কোনো কোটিপতির ছেলের মতো। নীলের বুকের ভেতর কেমন করে উঠল। সে বাইরে শান্ত, কিন্তু ভেতরে কথা বলছে। নীল মনে মনে বলল, কোটিপতির ছেলেই তো, কিন্তু সেটা সবার আড়ালে, সবার সামনে আমি শুধু সাধারণ গরিব নীল। এত বাড়াবাড়ি করো না, আমি নীলই আছি। আদিবা মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তার মনে আজ একটাই কথা, এই ছেলেটা শুধু ভালো না, ভেতর থেকেও আলাদা। রেস্টুরেন্টের কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই নীল একটু থমকে গেল। চারদিকে ঝকঝকে আলো, নরম মিউজিক, সাজানো টেবিল, ভদ্র পরিবেশ। এই জায়গাগুলিতে সে খুব একটা আসে না। আদিবা এগিয়ে গিয়ে এক কোণার টেবিলে বসলো। নীল ধীরে ধীরে ওর সামনে চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নীল গভীর নিঃশ্বাস ফেলে বলল, আদিবা, তুমি আজ এত কিছু করছো কেন? এত ড্রেস, শপিং, এখন আবার রেস্টুরেন্ট। আমি তো এত টাকা কোনোদিনও শোধ দিতে পারবো না। আদিবা মেনু নামিয়ে নীলের দিকে তাকালো। চোখে আজ অন্যরকম মায়া। শোধ দিতে হবে কেন নীল? আমি তো তোমার সাথে ব্যবসা করছি না, বন্ধু হিসেবে দিচ্ছি। বন্ধু? কিন্তু আমি তো গরিব। তুমি তো আগে গরিব পছন্দ করতে না। কথাটা শুনে আদিবা একটু থেমে গেল। জানালার বাইরে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থামলো। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আগে করতাম না। গরিব দেখলে মনে হতো ওরা আলাদা, ছোট করে দেখতাম। কিন্তু এখন বুঝতে পারছি না, কেউ ইচ্ছে করে গরিব হয়ে জন্ম নেয় না। এটা কারো শখ না, সবই আল্লাহর ইচ্ছে। জন্ম, সুযোগ, পরিস্থিতি সব আলাদা আলাদা হয়। তাই এখন আমার আর গরিবদের প্রতি কোনো রাগ নেই, বরং সম্মান আছে। মানুষকে টাকা দিয়ে না, মন দিয়ে বিচার করা উচিত। নীল অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে রইল। এই আদিবাকে সে আগে কখনো এমনভাবে দেখেনি। নীলের বুকের ভেতর অদ্ভুত একটা উষ্ণতা ছড়িয়ে গেল। নীল ধীরে বলল, জানো আদিবা, বেশিরভাগ মানুষ আমাদের মতো ছেলেদের পাশে দাঁড়ায় না, সবাই শুধু ব্যবহার করে। আজ তুমি যেভাবে করছো সেটা আলাদা। কারণ তুমি আলাদা নীল, তোমার চোখে কোনো লোভ নেই, আছে চেষ্টা। তুমি গরিব হয়ে বসে নেই, লড়াই করো। ওয়েটার এসে খাবার রাখলো টেবিলে। গরম ভাত, চিকেন, সালাদ, জুস।
খাবারের ধোঁয়া উঠছে। আদিবা প্লেট এগিয়ে দিয়ে বলল, খাও নীল, শুধু তাকিয়ে থেকো না। আজ তো আমার রাজকীয় খাওয়া। রাজকীয় না, বন্ধুত্বের খাওয়া। তারা দুজন ধীরে ধীরে খেতে লাগলো। রেস্টুরেন্টের কোলাহলের মাঝেও নীলের মনে হচ্ছিল চারপাশ হঠাৎ খুব শান্ত। বারবার চোখ চলে যাচ্ছিল আদিবার দিকে। নীল মনে মনে বলল, এই মেয়েটা আগে শুধু অহংকার জানতো, আজ কেন যেন তার ভেতর মানুষটা বের হয়ে আসছে। নীল, জানো আজ ক্লাসে তোমার দিকে তাকিয়ে আমার ভালো লাগছিল। ভালো লাগছিল? হ্যাঁ, তোমার চোখে যে ধীরতা আছে সেটা আলাদা। সবাই হাসে, তুচ্ছ করে, কিন্তু তুমি ভেঙে পড়ো না। কেউ যদি পাশে থাকে তাহলে ভাঙা যায় না দিবা। তাহলে আজ থেকে আমি পাশে থাকবো। রেস্টুরেন্টের আলোয় দুজনের চোখে চোখ পড়ল। সেই দৃষ্টিতে ছিল না অহংকার, ছিল না গরিব ধ্বনি, ছিল শুধু দুটো মানুষের নিঃশব্দ বোঝাপড়া। নীল মনে মনে বলল, হয়তো আজ থেকে আমার সাধারণ জীবনে নতুন এক গল্প শুরু হলো আদিবার নাম দিয়ে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাতের বাতাসে পা দিতেই আদিবা একটু আরাম করে নিঃশ্বাস নিল। চারদিকে গাড়ির শব্দ, আলো ঝলমলে রাস্তা, মানুষের চলাচল, সব মিলিয়ে সন্ধ্যেটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে আদিবা হঠাৎ বলল, চলো নীল, তোমাকে ম্যাসে নামিয়ে দিয়ে আসি। আরে কি বলছো আদিবা, দরকার নেই। সবাই দেখলে উল্টাপাল্টা ভাববে। কেন, কি ভাবে? ভাববে গার্লফ্রেন্ড। কথাটা বলতেই নীলের গলায় হালকা কাঁপুনি চলে এলো। আদিবা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হেসে ফেলল। মেয়ে বান্ধবী তো গার্লফ্রেন্ডই নীল। না না, ওরা আরো গভীর কিছু ভাববে। এই কথা শুনে আদিবার গাল দুটো হালকা লাল হয়ে উঠল। চোখ নামিয়ে ফেলল সে। কয়েক সেকেন্ড চুপ থেকে আসতে বলল, আচ্ছা ঠিক আছে, ম্যাচ থেকে তোমাকে দূরে নামিয়ে দেব, কেউ দেখবে না। সেটাই ভালো। তারপর তারা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে উঠল। গাড়ি যেতে যেতে শহরের আলো পিছনে পড়ে যেতে লাগলো। বাতাসে আদিবার ওড়না উঠছিল, আর নীল বারবার চুপচাপ তাকিয়ে দেখছিল। নীল মনে মনে বলল, আজকের দিনটা অদ্ভুত। যে মেয়েটা আমাকে পাত্তাই দিত না, সেই মেয়েটাই আমাকে নিজে বাড়ি পৌঁছে দিচ্ছে। নীল, তুমি কিন্তু খুব অদ্ভুত। কেন? গরিব হয়েও কষ্টের কথা হাসি দিয়ে ঢেকে রাখো, আবার কাউকে কষ্ট দিতেও জানো না। মানুষ চিন না দেবা, শুধু মুখোশটাই দেখে। গাড়ি ধীরে ধীরে ম্যাসের কাছাকাছি এসে থামল, কিন্তু পুরো সামনে না গিয়ে একটু দূরে। গাড়ি থেকে নেমে পড়ল দুজনেই। চারপাশটা একটু নিরিবিলি। রাস্তার লাইটের নিচে দুজন দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড কারো মুখে কথা নেই। আদিবা হালকা হাসলো। এই তো, এখান থেকে হেঁটেই চলে যেতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ আদিবা, আজকের জন্য না, সব কিছুর জন্য। ধন্যবাদ দিতে হয় না নীল, বন্ধুদের পাশে থাকতে হয়। আদিবা, হ্যাঁ, আজকে আমার জীবনের খুব সুন্দর একটা দিন ছিল। আমারও। তারপর নীল ধীরে ধীরে অন্ধকার রাস্তার দিকে হাঁটতে লাগলো, আর আদিবা দাঁড়িয়ে রইল। যতক্ষণ না নীল চোখের আড়াল হয়ে গেল। আদিবার মনে হচ্ছিল এই ছেলেটা শুধু একজন গরিব ক্লাসমেট না, আরও কোনো রহস্য আছে। আজ থেকে হয়তো আমার সাধারণ জীবনে একটু রং ঢুকলো আদিবার হাত ধরে। ম্যাসের গেটের ভেতর ঢুকতেই নীলের চারপাশটা চেনা গন্ধে ভরে গেল ভাতের, সাবানের, পুরনো দেয়ালের আর ছেলেদের হাসাহাসির। বাইরে যত আলো, যত ঝলমলে মুহূর্ত ছিল, সব যেন গেট পেরোনোর সঙ্গে সঙ্গে সাধারণ জীবনে ফিরে এলো। নীল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, হাতে শপিং ব্যাগ, গায়ে নতুন ড্রেস। করিডোরে ঢুকতেই সামনে থেকে রাফির গলা ভেসে এলো। এই যে ভাই, আজ কি অবস্থা? এত দামি পোশাক কই থেকে? আরে এমনি। এমনি নাকি? এই কাপড়ের দাম জানিস? তুই তো কালো ওই পুরনো শার্ট পরে ঘুরছিলি। আদিবা কিনে দিয়েছে। কি আদিবা? ওই বড়লোক রাজকন্যা আদিবা? হ্যাঁ। রাফি যেন বিশ্বাস করতে পারল না, বিছানায় বসে পড়ল। সে কি ঠিক শুনল নাকি? ভাই, কি চলে তোদের মধ্যে? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না হলে হঠাৎ জামা কাপড় কেনার দরকার পড়লো কেন? 2 দিন আগেও যে মেয়েটা তোকে দেখলে অপমান করতো, আজ সেই মেয়েই তোকে শপিং করাচ্ছে। ও শুধু বন্ধু হিসেবে করেছে।
বন্ধু, ভাই বন্ধুত্ব এত তাড়াতাড়ি হয় নাকি? আগে তোকে বলতো ক্ষেত গরিব নোংরা, আর আজ আজ তোকে হিরো বানিয়ে ফেলেছে। নীল একটু লজ্জায় পড়ে গেল, চোখ নামিয়ে ফেলল। সে খুব অস্বস্তিতে পড়ে গেল রাফির এসব কথায়। আমিও বুঝি না রাফি, হঠাৎ করেই ও বদলে গেছে। বদলায়নি ভাই, বুঝেছে। কি বুঝেছে? বুঝেছে তুই শুধু গরিব না, তুই আলাদা, তোর ভেতরে কিছু আছে। নীল চুপ করে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি হলো। সে ধীরে বলল, রাফি, আমি চাই না কেউ আমাকে টাকা, পোশাক বা স্ট্যাটাস দিয়ে চিনুক। তাই তো তুই নীল, কিন্তু কেউ যখন মন দিয়ে চিনতে শুরু করে তখন আর থামানো যায় না। তুই বেশি ভাবছিস। না ভাই, আমি ভবিষ্যৎ করছি, সাবধানে থাকিস। আদিবা সহজ মেয়ে না। নীল ধীরে বিছানায় বসে পড়ল, নতুন জামার দিকে তাকালো। নীল মনে মনে বলল, এই কাপড় নয়, আজ আদিবার ব্যবহারটাই আমাকে বেশি অচেনা লাগছে। যা হোক, আজ কিন্তু আমাদের ম্যাচে একজন হিরো ঢুকেছে। চুপ কর দোস্ত। করিডোর হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ল, আর নীলের মনে কোথাও একটা প্রশ্ন দানা বাঁধতে লাগলো। আদিবাকে সত্যি শুধু বন্ধু, নাকি অন্য কিছু হতে চাচ্ছে? ম্যাচের ঘরটা ধীরে ধীরে রাতের শান্তিতে ডুবে যাচ্ছিল। বাইরে জানালা দিয়ে ঢুকে পড়া বাতাসে পর্দা নড়ছিল, আর দূরে কোথাও গাড়ির হর্ন ভেসে আসছিল ক্ষীণ শব্দ হয়ে। নীল নতুন জামাটা গুছিয়ে রাখছিল ব্যাগে। রাফি তখনও ওর দিকেই তাকিয়েছিল, চোখে দুষ্টু হাসি। হঠাৎ রাফি উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা এইসব বাদ দে, আয় আগে খেয়ে নি। খেয়ে এসেছি ভাই। কি বলিস, খেয়ে এসেছিস? হ্যাঁ, ওখানে খেয়েছি। বাবা, এত দূর চলে গেছো তোমরা? আরে না, ওসব কিছু না, জোর করলো তাই। বুঝি বুঝি, খায় না আমি সুঝি, আমরাও কিন্তু কিছু বুঝি। তুই সব কিছুতে বাড়াবাড়ি করিস। বাড়াবাড়ি না ভাই, লক্ষণ দেখে আজ তোকে আলাদা লাগছে। কথা বলার ধরন, চোখের চাহনি সব বদলে গেছে। নীল চুপ করে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকারের মধ্যে আলো ছায়ার খেলায় হারিয়ে গেল দৃষ্টি। নীল ধীরে বলল, মানুষ যখন সম্মান পায় তখন নিজের অজান্তেই বদলে যায় রাফি। হ্যাঁ, আর যখন কেউ হঠাৎ সম্মান দিতে শুরু করে তখন মনটাও নড়ে যায়। নীল কিছু বলল না, শুধু মৃদু নিঃশ্বাস ফেলল। মনে ভেসে উঠল আদিবার হাসি, চোখে সেই নরম চাহনি যেটা আগে কখনো দেখেনি। রাফি আবার হালকা হেসে উঠল। যা হোক, আজ তোর চোখে লজ্জা দেখা যাচ্ছে, আগে তো এমন ছিল না। চুপ কর ভাই। আচ্ছা আচ্ছা, আর বললাম না। তবে একটা কথা, যে গল্প শুরু হয় হঠাৎ, সেটা হঠাৎ শেষও হয় না। ঘরটা আবার শান্ত হয়ে গেল। নীল বিছানায় শুয়ে ছাদের দিকে তাকালো। বুকের ভেতর অদ্ভুত এক অচেনা অনুভূতি জমে রইল। রাত অনেকটা নেমে এসেছে আদিবার ঘরে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পের হলুদ আলোটা ধীরে ধীরে পুরো রুমে ছড়িয়ে আছে। বাইরে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। আদিবা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই যেন দিনের সব দৃশ্য আবার ভেসে উঠছে। আজ নীলকে কেমন যেন অন্যরকম লাগছিল। সেই নতুন পোশাকে ওকে দেখে এক মুহূর্তের জন্য আদিবার নিঃশ্বাস আটকে গিয়েছিল। আদিবা নিজের মনে বলল, আজ নীলকে কত হ্যান্ডসাম লাগছিল, দেখলে মনে হচ্ছিল কোনো বড় লোকের ছেলে। সে পাশ ফিরে শুয়ে পড়ল, বালিশে মুখ গুজে আবার ভাবল, ও আসলে কত সুন্দর, শুধু ময়লা আর সাধারণ কাপড়ের জন্য ওর সৌন্দর্যটা ঢাকা পড়েছিল এতদিন। চোখের সামনে ভেসে উঠল নীলের হাসি, শান্ত চোখ, কথা বলার সময়ের সেই ভদ্র ভঙ্গি। আদিবার বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন উঠল। সে আবার নিজের সঙ্গে নিজেই কথা বলল, আমি কেন এসব ভাবছি? আগে তো ওকে দেখলেই রাগ হতো, আর সারাক্ষণ ওর কথা কেন মনে পড়ছে? মনে হলো ক্লাসে বসে ওর দিকে তাকিয়ে থাকা, গাছতলায় গিয়ে পাশে বসা, শপিং মলে ওকে দেখে হঠাৎ খুশি হয়ে যাওয়া, সবকিছু যেন ধীরে ধীরে অন্য মানে নিচ্ছে। আদিবা চোখ বন্ধ করলো, কিন্তু নীলের মুখটা মন থেকে সরছে না। সে ফিসফিস করে বলল, ওর কথা এত মনে পড়ে কেন? বুকের ভেতর একটা অচেনা অনুভূতি জমে উঠল। এটা রাগ না, অপমাননা, এটা যেন মনের ভেতরে নরম কোনো ভালো লাগা। আদিবা বালিশে মুখ ঘুরিয়ে নিল, ঠোঁটে অজান্তে হালকা হাসি চলে এলো। সে মনে মনে বলল, হয়তো নীল সত্যি আলাদা, গরিব হলো ওর মনটা অনেক বড়।
ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করছে। রাত বাড়ছে কিন্তু আদিবার চোখে ঘুম নেই। নীলের মুখটাই বারবার ভেসে উঠছে, আর আদিবার অজান্তেই তার মনের ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে নতুন এক অনুভূতি, যার নাম সে এখনো নিজেও ঠিক করে বুঝে উঠতে পারছে না। পরের দিনটা আদিবার জন্য অদ্ভুত রকমের উত্তেজনায় ভরা ছিল। সারাদিন কলেজে মন বসেনি। বারবার মনে হচ্ছিল রাতে নীল আসবে পড়াতে। বিকেল হতেই আদিবা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। আজ সে আলাদা করে সাজলো। হালকা রঙের ড্রেস, চুল খোলা করে আঁচড়ানো, চোখে সামান্য কাজল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আদিবা ধীরে হাসলো। সে মনে মনে বলল, আজ নীল এলে কী ভাববে? রাত ঘনিয়ে এলো, বাড়িটা আলোয় ভরে উঠল। ডোরবেল বাজতেই আদিবার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মা গিয়ে দরজা খুললেন। মা হাসি মুখে বললেন, আরে নীল বাবা, ভিতরে এসো। জি আন্টি, আদিবাকে পড়াতে এসেছি। মা তাকে বসতে দিলেন। দু চার কথা জিজ্ঞেস করলেন পড়াশোনা নিয়ে। নীল শান্তভাবে উত্তর দিল। তারপর মা বললেন, যাও বাবা, আদিবার রুমে গিয়ে পড়াও। নীল উঠে আদিবার রুমের দিকে এগোলো। দরজায় হালকা টোকা দিয়ে ভেতরে ঢুকলো। রুমে ঢুকতেই নীল থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখ আটকে গেল আদিবার দিকে। আজ আদিবাকে অসম্ভব সুন্দর লাগছে। চুলে আলো পড়ছে, মুখে নরম হাসি, চোখে অন্যরকম মায়া। নীল চাইলেও চোখ ফেরাতে পারল না। নিজের মনে বলল, এত সুন্দর কখনো লাগেনি ওকে। আদিবা খেয়াল করলো নীল চুপ করে দাঁড়িয়ে আছে। সে মুচকি হেসে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নীল হঠাৎ বাস্তবে ফিরল। হালকা গলা পরিষ্কার করে বলল, আদিবা পড়তে বসো। আদিবা টেবিলের পাশে এসে বসে পড়ল। নীলও চেয়ার টেনে বসে খাতা খুলল। নীল পড়াতে শুরু করলো, কিন্তু মনটা আজ বইয়ে আটকে নেই। সে বোঝাচ্ছে, এই অংশটা আগে বোঝো, তারপর ফর্মুলাটা করতে হবে। আদিবা মন দিয়ে শুনছে, আর নীলের চোখ অজান্তে বারবার আদিবার মুখের দিকে চলে যাচ্ছে। কখনো চুলের দিকে, কখনো চোখের দিকে, কখনো ঠোঁটের নরম ভাঁজের দিকে। নীল নিজেকে সামলাতে চেষ্টা করলো। নিজের মনে বলল, নীল, মনটা ঠিক কর, পড়াতে এসেছিস। এটা আবার বলো তো। হ্যাঁ শোনো। সে আবার বোঝাতে লাগলো, কিন্তু আজ পড়ার মাঝেও দুজনের মাঝখানে নীরব একটা টান জমে উঠেছে। রুমের বাতাসটা যেন আলাদা হয়ে গেছে, শান্ত কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত অনুভূতিতে ভরা। নীল বুঝতে পারছিল আজকের রাতটা আর আগের রাতগুলোর মতো নয়। আজ আদিবা শুধু একজন ছাত্রী না, আজ সে নীলের চোখে অন্যরকম এক অনুভূতির নাম। রুমে বই খোলা, খাতা সাজানো, সবকিছু ঠিক মতো বসেছিল। নীল লেখা বোঝাতে বসেছে, আর আদিবা মন দিয়ে শুনছে। হঠাৎ দরজার দিকে হালকা শব্দ হলো। আদিবার মা হাতের কিছু নাস্তা নিয়ে হাজির। মা বললেন, নাস্তা নিয়ে এলাম, তোমরা খেয়ে নাও। আন্টি, এসবের দরকার নেই। এখন তো রাত, তোমার ক্ষুধা লাগছে নিশ্চয়ই, খেয়ে নাও বাবা। কথাগুলো শুনে নীল শুধু ছোট্ট হাসলো। মা চলে গেলেন। নীল হালকা কিছু খেতে বসলো। নাস্তার ছোট ছোট টুকরো হাতে তুলে মুখে নিয়ে আসলো। আদিবা তার দিকে তাকিয়ে রইল, চোখে হালকা কৌতূহল, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। নীল খেতে খেতে মনে মনে বলল, আন্টি ঠিকই বুঝতে পেরেছে ক্ষুধা লেগেছে। ঠিক আছে, এবার মন দিয়ে পড়া দেখো। আদিবা আবার মনোযোগ দিয়ে নীলের কথাগুলো মনে করলো। নীল ধীরে ধীরে বোঝাচ্ছে, আর আদিবা বুঝছে। রুমের মধ্যে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে দুজনের মধ্যে একটা নীরব টান গজিয়ে উঠেছে। নীল মনে মনে বলল, এভাবে চলুক পড়াশোনা, মনোযোগ আর ওর দিকে অজান্তে তাকানো। তুমি এমনভাবে বোঝাচ্ছ যে বুঝতে আরো ভালো লাগছে। ঠিক বলছো, মন দিয়ে শিখলে সব সহজ হয়ে যায়। রাতটা গভীর হয়ে এসেছে। ঘরের বাতি হালকা আলো ছড়াচ্ছে। নীল সব পড়া শেষ করেই খাতা গুছাচ্ছে। আদিবা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে হালকা লাজ আর মুখে মৃদু হাসি। আদিবা বলল, নীল, আমাকে কেমন লাগছে আজ, বললে না তো? হুম হুম। নীল কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে অব্যক্ত কোনো আবেগ, মুখে হালকা মুচকি হাসি। নীল ধীরে বলল, অনেক সুন্দর, এত সুন্দর আগে কখনো লাগেনি। আদিবা লজ্জায় চুপ হয়ে গেল, গাল লাল হয়ে গেল। সে হাতটা লুকিয়ে রাখলো। আদিবা ফিসফিস করে বলল, আর একটু থাকো না। আজ তো যেতে হবে, কাল ভার্সিটিতে দেখা হবে।
আদিবা কিছুক্ষণ চুপ করে রইল। নীল ধীরে দরজার দিকে এগুলো। আদিবা ব্যালকনির পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। নীল ধীরে ধীরে সড়কের দিকে চলে যাচ্ছিল। রাতের নীরবতায় শুধু তার স্যান্ডেলের শব্দ ভেসে আসছে। আদিবা বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি বেঁধে রইল। চোখে চোখ রাখলো। মন ভেতরে একটা অজানা উত্তেজনা। মনে মনে বলল, আজ নীলকে অন্যরকম লাগছিল, আগে কখনো দেখিনি এমন। ব্যালকনির রেল ধরে দাঁড়িয়ে আদিবা রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে অচেনা উজ্জ্বলতা আর হৃদয়ে নীলের জন্য এক ছোট্ট খোলা অনুভূতি। রাত চুপচাপ হলেও আদিবার ভেতরে আজকের দিনটা সব অনুভূতি বাজছে। পরের দিন কলেজের করিডোরে বাতাস যেন আজ একটু অন্যরকম। ছাত্রছাত্রীরা একসাথে হাঁটছে, হাহাকার আর হাসি মিলিয়ে। নীল কথা বলতে বলতে আসছে, হাতে বই আর খাতা ধরে। আদিবা তার পাশে চলে আসে। দুজনের মধ্যে হালকা হাসি আর ছোট ছোট কথা। ছেলেরা তাদের দিকে তাকিয়ে ফিসফিস করে হেসে বলতে লাগলো, আরে দেখ, আজ বড় লোকের মেয়ের পছন্দ বদলেছে। এখন গরিব খেতোটাই ভালো লাগে মনে হয়। আদিবা হঠাৎ থমকে দাঁড়ালো। রাগ আর অহংকার তার চোখে ফুটে উঠল। সে হুঙ্কার দিয়ে বলল, আমার যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে মিশবো, তোদের কি সমস্যা বোঝা? ছেলেরা একটু চুপ করে থাকলো। তারপর আবার ঠাট্টা শুরু করতে গেলে আদিবা ঘাড় ধাক্কা দিয়ে বলল, একদম বেশি কথা বললে আমি একে একে বের করে দিব তোদের। ছেলেরা চুপ, কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। আদিবা আরও এগিয়ে এসে বলল, ভুলে যাস না, আমার বাবা 20% টাকা বহন করে, একদম বাড়াবাড়ি করবি না। করিডোরে এক নিঃশ্বাসের নীরবতা। ছেলেরা ধীরে ধীরে নিজেদের জায়গায় ফিরে যায়। মনে মনে ভাবছে, আদিবার রাগ আজ আকাশ ছুঁয়েছে। নীল হাসি মুখে আদিবার দিকে তাকালো, হালকা গলায় বলল, দেখছো না, কেউ আর সাহস দেখিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, আর আমার সাথে যারা খারাপ ব্যবহার করতে চায় তাদের সবাইকে বুঝিয়ে দেব। ক্লাসের ঘন্টা শুরু হতেই আজ কিছুটা অন্যরকম অনুভূতি নিয়ে সবাই বসলো। আজ আদিবা মনোযোগ দিয়ে পড়ছে, চোখে দৃষ্টি, মুখে স্থিরতা। স্যার হালকা হাসি দিয়ে বললেন, আজকের ক্লাসে আদিবা বেশ ভালো করছে, আর ওকে বিশেষভাবে প্রশংসা করতে চাই। ধন্যবাদ স্যার, সব নীলের জন্য। ও আমাকে বাসায় গিয়ে পড়ায়, তাই আজ আমি পড়তে পারছি। কি রে আদিবা, তুই তো আমাকে একবারও বললি না যে নীল তোকে পড়ায়? ভুলে গেছি, ওর মতো কঠিন ছেলে পড়াবে ভাবিনি। নীলও সত্যি প্রশংসার যোগ্য। এমন শিক্ষার্থী যখন পাশে থাকে, তবে যে কেউ মেধা বাড়াতে পারে। জি স্যার, ও সত্যি অসাধারণ। ক্লাস শেষ হওয়ার পর আদিবা আর নীল একসাথে কলেজের বাইরে বের হয়ে এলো। শহরের ছোট ছোট রাস্তায় হেঁটে হেঁটে চলছিল। বাতাসে হালকা শীতলতা, আর তাদের মধ্যে মনোযোগ আর হাসি ভরা আলাপ। নীল হালকা হাসি দিয়ে বলল, চল একটু ঘুরে আসি, আজকের ক্লাসের পর সবকিছু বলে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তারা রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট একটা ফুচকা স্টলে চলে গেল। নীল বলল, দেখো, এটাই আমাদের আজকের ছোট্ট আনন্দ। ফুচকা, তুমি জানো ছোট ছোট মুহূর্তগুলোতে কত আনন্দ আসে। আদিবা, আমরা বন্ধু হলে এমন ছোট ছোট আনন্দ একসাথে ভাগ করতে পারবো। হ্যাঁ, আমরা বন্ধু হয়ে গেছি তো। তোমার সঙ্গে থাকতে সত্যিই ভালো লাগছে। বন্ধুত্ব এমন হওয়া উচিত, সহজ, নির্ভেজাল আর আনন্দের ভরা। নীল ধীরে ধীরে ম্যাসের পথে হাঁটছিল। বাতাসে আজ তার মনটা একটু হালকা ছিল। আদিবার সাথে সময় কাটানো, ফুচকা খাওয়া, হাসাহাসি সব মনে পড়ছিল বারবার। হাঁটতে হাঁটতে সে হেসে ফেলল। নিজের মনে বলল, আজ দিনটা সত্যি ভালো গেল। ঠিক তখনই পকেটে রাখা ফোনটা কেঁপে উঠল। নীল থেমে গেল। স্ক্রিনে ভেসে উঠল বোনের নাম। নীল ভাবল, এই রাতে আবার কল কেন? ভাইয়া, তাড়াতাড়ি হাসপাতালে আয়, মা খুব অসুস্থ, মা হার্ট অ্যাটাক করেছে। নীলের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল। চারপাশ হঠাৎ অন্ধকার লাগলো, পা দুটো শক্ত হয়ে গেল। নীল ফিসফিস করে বলল, কি বলছিস মা? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ। নীল আর কিছু ভাবল না, ফোন কেটে দৌড় দিল। রাস্তায় ছুটছে নীল, চোখে পানি, বুকে ভয়। মানুষ, গাড়ি, আলো কিছুই সে ঠিকমতো দেখছে না। তার মাথার ভেতর শুধু একটাই কথা, মা ঠিক থাকবে, আমার মায়ের কিছু হবে না, আমি আসছি মা।
হাঁপাতে হাঁপাতে সে হাসপাতালে পৌঁছালো। ভেতরে ঢুকেই চারদিকে তাকালো, কাপা গলায় বলল, আমার মা কোথায়? তার বুক ধুকপুক করছে, চোখ ভিজে আছে। নীল দাঁড়িয়ে রইল। আজ তার শক্ত হৃদয়টা ভয়ে কাঁপছে। নীল হাসপাতালে দৌড়ে ঢুকতে রিসেপশনিস্টের দিকে এগোলো। কাপা কণ্ঠে বলল, দাদা, আমি জানতে চাই নীলিমা চৌধুরী কোন রুমে আছেন? আপনি তাকে দিয়ে কি করবেন? সে আমার মা। আপনার পোশাক দেখছি একদম নোংরা। আপনি তো কোনো সাধারণ গরিব ছেলে মনে হচ্ছে। নীলিমা চৌধুরী কোনো সাধারণ মানুষ নন, দেশ জুড়ে পরিচিত। সে আপনার মা হবে কিভাবে? এটাই আপনাদের সমস্যা। আপনারা মানুষ না দেখে শুধু পোশাক দেখেন। আমার মায়ের কিছু হলে চাকরি খেয়ে দেব, তুই যতই বড় লোক হস না কেন। ভাইয়া, মা, মা। এই ছেলেটা সত্যি তোমার ভাইয়া? হ্যাঁ, সে আমার ভাই। সবাই অবাক হয়ে তাকালো। কোনো কথা বলার নেই, চোখে শুধু বিস্ময় আর হতবাক ভাব। নীল সামান্য থেমে কণ্ঠটা আরো দীর্ঘ করে বলল, যারা মানুষের পোশাক দেখে বিচার করে তারা মানুষের মধ্যে পড়ে না, বুঝতে পারছেন? নীল বোনের হাত ধরে ধীরে ধীরে করিডোর পেরিয়ে মায়ের রুমের দিকে গেল। হাসপাতালের সাদা দেয়াল, হালকা আলো, চারপাশে নিস্তব্ধতা। নীলের বুকটা ধুকধুক করছিল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। বেডের ওপর শুয়ে আছেন নীলিমা চৌধুরী। মুখটা ফ্যাকাশে, চোখের ক্লান্তির ছায়া, হাতে স্যালাইনের নল, পাশে মেশিনের হালকা শব্দ। নীল কয়েক কদম এগিয়ে গেল, গলা ভিজে এসেছে। মা। মা চোখ মেলে তাকালেন। ছেলেকে দেখেই চোখ ভিজে উঠল। মা ধীরে বললেন, তুই এসেছিস বাবা? কেমন আছো মা? ভয় পেয়েছিলাম খুব। ডাক্তার বলেছে এখন একটু ভালো, কিন্তু বুকের ভেতরটা খুব ভারী লাগে বাবা। কিচ্ছু হবে না মা, আমি আছি। তুই বাড়ি ফিরে চল বাবা, আমি আর মনে কষ্ট নিয়ে থাকতে পারছি না। যাবো মা, তুমি চিন্তা করো না, তোমার পাশে থাকবো। মা ছেলের হাত শক্ত করে ধরলেন। চোখের কোণে পানি জমে উঠল। তুই পাশে থাকলেই আমার সব ব্যথা কমে যাবে বাবা। আমি আর দূরে থাকবো না মা, খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে যাব। হাসপাতালের রুমে তখন নীরবতা। মা আর ছেলের মাঝখানে শুধু ভালোবাসা আর ভাঙা কষ্ট। রাতে মেসের দরজা ধাক্কা খুলল নীল। রাফি তার দিকে তাকিয়ে বলল, কি ভাই, মন খারাপ কেন আজ? নীল ধীরে ধীরে বিছানায় বসলো, চোখে অশ্রু ঝাপসা, গলা ভিজে এসেছে। নীল বলল, মা হার্ট অ্যাটাক করেছেন আজ। রাফির চোখে অবাক হওয়ার সঙ্গে কষ্টের ছায়া। সে ধীরে বলল, কি সত্যি বলছিস? হ্যাঁ, হাসপাতালে আছে। আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি। হাসপাতালে ঢুকতেই সব কিছুর জন্য থেমে গেছে। মা শুয়েছিলেন, চোখে কষ্ট, বুকের ভিতরে ভারী। আমি কেবল পাশের দিকে দাঁড়িয়েছিলাম। মা আমাকে দেখে হালকা হাসলেন, কিন্তু ব্যথা লুকানো যায়নি। ভাই, আমি বুঝতে পারছি তুমি কত বড় কষ্ট সহ্য করছো। জীবন মানেই কষ্ট রাফি। কষ্ট যতই বড়ই হোক, সেই কষ্ট আমাকে শক্তি দেয়। আমি যে কঠিন চেষ্টা করি, মা ওর জন্যই। সে আমার মা, আর আমি কোনোদিনও ওকে হারাতে পারবো না। রাফি চুপ করে কেবল নীলের দিকে তাকিয়ে থাকলো, কিছু বলতে পারল না। কান্না আর কষ্ট মিলে চোখে ভাসছিল। নীল ধীরে ধীরে বিছানায় লেগে বলল, আজ রাতে শুধু চাই শান্তি, মায়ের জন্য প্রার্থনা, আর কিছু নয়। রাফি পাশে বসে হাত রাখলো নীলের কাঁধে। শুধু চুপচাপ, কেউ কিছু বলল না, কিছু শব্দের দরকার ছিল না। ভাই বোনের মনে জানে কষ্ট, ভয় আর ভালোবাসা একসাথে বসে আছে। রাতটা ম্যাসে নীরব। নীল চোখ বন্ধ করে বসেছে। মায়ের চিন্তা আর নিজের দায়বোধের মাঝে রাফি পাশে বসে চুপচাপ অপেক্ষা করছে। রাতের নীরবতা ম্যাসের চারপাশে ভেসে আসছিল। নীল একা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মায়ের কথা বারবার মনে পড়ছিল, চোখে অশ্রু জমে উঠছিল। হঠাৎ ফোনের বাজনার শব্দ। নীল ফোন হাতে নিয়ে দেখলো কল আদিবা। হ্যালো। চুপচাপ আছো কেন? মন খারাপ নাকি? মা খারাপ আছেন, হার্ট অ্যাটাক করছেন। আজ হাসপাতালে ছিলাম, খুব ভয় পেয়েছি। হায় রে নীল, এত দুঃখী মুখ। আমি ভাবলাম একটু ফানি ফানি কথা বলি, মনটা হালকা হবে। তুমি কি হাসছো? অবশ্যই, দেখো আমি হাসছি, তুমিও হাসো, তোমার মনটা হালকা হয়ে যাবে। আদিবা নীলের মন ভালো করার জন্য ফানি ফানি কথা বলতে শুরু করলো। এসব শুনে নীল একসময় সব ভুলে হেসে ফেলল। ঠিক আছে, কাজ করছে,
তোমার কথা শুনে মনটা একটু হঠাৎ হালকা লাগছে। তো বাবা, এত খারাপ মনে থাকলে হাসির জন্য আমি থাকবো। আজ রাতটা শুধু হাসি আর ভালো কথার রাত। নীল ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো আদিবার ফানি কথা, হাসি, ভালোবাসা সব মিলিয়ে মায়ের কষ্টের সঙ্গে যা আছে তার সব কিছু কিছুটা হালকা হয়ে গেল। আজ রাতটা কঠিন হলেও বন্ধুর হাসি আর ভালোবাসা দিয়ে আবার শক্তি পেলাম। মা ভালো থাকুক আর আমি ঠিক থাকবো, এটাই এখন গুরুত্বপূর্ণ। পরের দিন সকালবেলা নীল মেস থেকে বের হয়ে হাসপাতালের দিকে ছুটে চলে। তার মন অস্থির, কিন্তু চোখে ধীরতার আভা। মায়ের কথা বারবার মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে তো? হাসপাতালে ঢুকতেই নীল দৌড়ে মায়ের রুমে যায়। নীলিমা চৌধুরী বেডে বসে, চোখে অশ্রু আর মুখে হালকা হাসি। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। নীল, বাড়ি ফিরে চল বাবা। এত কষ্টে কেন নিজেকে ক্লান্ত করছিস? মা, আমি খুব তাড়াতাড়ি যাব, চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমার জন্য ভয় পেয়েছি, তাই একটু এমন লাগছে। হাই রে, তুমি তো একদম পাগল ছেলে। মা ঠিক আছি, তুমি নিজেকে ক্লান্ত করো না, আমার জন্য দুশ্চিন্তা করো না। আমি চেষ্টা করবো মা, তুমি ভালো থাকবে আর আমি চাই সব সময় তোমার পাশে থাকবো। তুমি সব সময় আমার ছেলে নীল। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দুঃখে মনে রেখো, তোমার ভালো থাকা আমার সবচেয়ে বড় শান্তি। নীল শুধু মাথা নত করে মায়ের হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে। মায়ের চোখে আশার আলো দেখলো, মনের অস্থিরতা কিছুটা কমলো। এই মুহূর্তে মনে হলো মা ঠিক আছে, সে ঠিক আছে। এটাই এখন সবচেয়ে বড় বিষয়। রাতের নীরবতা মেসের ছাদের উপর ভেসে আসছিল। নীল আবার আদিবার কাছে পড়াতে যাবে, তার মন প্রস্তুত, বইপত্র হাতে, কিন্তু আজ মনোযোগ পড়াশোনায় না। নীল চলে গেল আদিবাদের বাড়িতে। রুমে প্রবেশ করলো নীল, চোখ তুলে দেখলো আজ আদিবা একটু সুন্দর করে সেজেছে। আদিবা বই খুলল, কিন্তু চোখ বারবার নীলের দিকে ভেসে যায়। আদিবা, একটু তো পড়ো, এমন দুষ্টুমি করো কেন? চোখে চোখ রাখছো বারবার। আদিবা হঠাৎ নীলের দিকে এগিয়ে এলো। নীরব মুহূর্তের মধ্যে নীলের গায়ে হালকা চুমু দিল। নীল হতবাক হয়ে চোখ বড় করে বলল, এইসব কি হলো? কি বোঝো না? কি হলো? আদিবা, আমরা তো শুধু বন্ধু, তুমি জানো এইসব, এটা ঠিক নয়। আমি শুধু বন্ধু থাকতে চাই না নীল, আমি অন্য কিছু হতে চাই তোমার। তুমি তো জানো আমি গরিব, তুমি কত বড় লোক। আমার মতো কাউকে তোমার জীবনে নেওয়া যায় না। গরিব বড়লোক এসব কোনো ব্যাপার না, আমি তোমাকে চাই নীল। আমি চাই তোমাকে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। নীল কিছু বলতে পারল না। তার চোখে আতঙ্ক, বিস্ময় আর অজানা অনুভূতির মিশ্রণ। মাথার ভেতর অনেক প্রশ্ন, কিন্তু হৃদয় জানে আদিবার এই অনুভূতি সত্যি। রুমের ভেতর হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বই খোলা থাকলেও কারো চোখ বয়ে নেই। আদিবার নিঃশ্বাস ভারী, নীলের বুক ধুকপুক করছে। নীল একটু দূরে সরে গিয়ে গম্ভীর গলায় বলল, আদিবা, সব সহজ না, তোমার পরিবার কখনোই মানবে না আমাদের মতো সম্পর্ক। আদিবা নীলের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, না মানলে না মানুক, তারা না মানলে আমি তোমার সাথে পালিয়ে যেতে রাজি নীল, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। নীল অবাক হয়ে তাকালো। কথাগুলো যেন তার বুকে আঘাত করলো। নীল দ্রুত বলল, এভাবে কথা বলো না, তোমার বাবা খুব রাগী মানুষ, তিনি জানলে সব শেষ করে দেবে। আমি আসি আদিবা, আজই যাই। ঠিক তখনই আদিবা হঠাৎ নীলের হাত ধরে টান দিল। নীল কিছু বুঝে ওঠার আগে আদিবার সামনে এসে নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এক মুহূর্তে পুরো পৃথিবী থমকে গেল। নীল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, শ্বাস নিতে ভুলে গেল যেন। আদিবা নীলকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ নীল, আমার টাকা পয়সা চাই না, আমার বড়লোক জীবন চাই না, আমি শুধু তোমাকে চাই। আদিবার চোখ ভিজে উঠল, বুকের ভেতর জমে থাকা কথা বেরিয়ে এলো। তুমি আমার হও নীল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া এখন আর নিজেকে কল্পনা করতে পারি না। নীল চুপ করে রইল। তার বুকের ভেতর ঝড় বইছে। একদিকে দায়িত্ব, আরেকদিকে আদিবার নিঃস্বার্থ ভালোবাসা। রুমের ভেতর বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আদিবার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নীলের বুকের ভেতর অজানা কাঁপুনি। নীল ধীরে গলায় বলল, আচ্ছা ভেবে দেখি। আদিবার সঙ্গে সঙ্গে নীলকে জড়িয়ে ধরল, কণ্ঠে জেদ আর ভয় মিশে আছে। ভেবে দেখার কথা বলবে না, তোমাকে আমার হতে হবে নীল, না হলে আমি বাঁচবো না।
নীল আদিবার কথায় হালকা হেসে ফেলল মনে মনে। বুকের ভেতর শান্ত একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি তো এমন কাউকে জীবনে চাই যে আমার টাকা কেনা আমাকে ভালোবাসবে। আজ আমি সেই মানুষটাকে পেয়ে গেছি। একদিন তোমাকে রানীর মতো করে ঘরে তুলবো শোনা, শুধু একটু অপেক্ষা করো। কিন্তু মুখে নীল নরম গলায় বলল, দেখো আদিবা, এসব ইমোশনাল কথা বলো না। তোমার পরিবার কখনই মানবে না আমাদের। তার চেয়ে তুমি একটু দূরে থাকো, কাল থেকে আর পড়াতে আসবো না। কথাগুলো বলে নীল দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই আদিবা হঠাৎ নীলের হাত টেনে ধরল। চোখে অদ্ভুত জেদ আর ভয়। আদিবা কাঁপা গলায় বলল, এভাবে যেতে পারো না। পরের মুহূর্তে আদিবা নীলের সামনে এসে ওর গালে, কপালে, ঠোঁটের পাশে হালকা হালকা চুমু দিতে লাগলো। রুমের ভেতর যেন সময় থেমে গেল। নীল পুরোপুরি ঘাবড়ে গেল, মুখ লাল হয়ে উঠল, চোখ নামিয়ে ফেলল। নীল লাজুক গলায় বলল, আদিবা থামো, এভাবে করলে আমি লজ্জা পাই। আমি জানি না নীল, শুধু জানি তোমাকে ছাড়া আমি আর আগের মতো থাকতে পারবো না। দরজার সামনে দাঁড়িয়ে নীল একবার পেছনে তাকালো। চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, ঠোঁটে হালকা হাসি। নীল ধীরে বলল, আমার বউ হওয়ার জন্য রেডি হন ম্যাডাম, খুব তাড়াতাড়ি আপনাকে ঘরে তুলবো। কথাটা বলে নীল বেরিয়ে গেল। আদিবা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর কেমন করে উঠল লজ্জা, ভালোবাসা আর অপেক্ষার মিশ্র অনুভূতি। কয়েকদিন পর নীল ম্যাসের ব্যাগ গুছিয়ে নেয়। রাফি দরজার পাশে দাঁড়িয়ে থাকে, চোখে বন্ধুত্বের কষ্ট। রাফি বলল, এই তুই সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ ভাই, অনেকদিন পালিয়েছিলাম, এবার নিজের ঘরে ফিরছি। ভালো থাকিস, তোকে মিস করব। তুই আমার জীবনের সত্যিকারের ভাই, বলবো না কখনো। দুজনের চোখ ভিজে উঠল। ম্যাসের দরজা বন্ধ করে নীল বেরিয়ে গেল। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নীল বহুদিন পর নিজের ঘরের গন্ধ পেল। দরজাটা খুলতেই মা দৌড়ে এলেন। মা কাপা গলায় বললেন, নীল, আমার বাবা ফিরেছে। নীল মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা খুশিতে কেঁদে ফেললেন। আর কোথাও যাবি না তো? না মা, এবার তোমাদের সাথে থাকবো। ড্রয়িং রুমে বাবা বসেছিলেন। নীল সামনে গিয়ে দাঁড়ালো। বাবা গভীর গলায় বললেন, কি ব্যাপার এবার বুঝলে তো নীল, পকেটে টাকা না থাকলে কেউ আপন হয় না। নীল বাবার দিকে তাকালো। চোখে কোনো রাগ নেই, আছে শান্ত আত্মবিশ্বাস। নীল বলল, ভুল বলছো বাবা, টাকা ছাড়া আমি একজন নিঃস্বার্থ বন্ধু পেয়েছি, আর একজন জীবন সঙ্গিনীও। যে আমার টাকা কেনা শুধু আমাকে চায়। তুমি সারা জীবন টাকার পেছনে ছুটেছ, আমাদের সময় দাওনি, সম্পর্কের মূল্য বোঝনি। কিন্তু আমি খালি পকেটের সম্পর্কের দাম বুঝতে শিখেছি। মানুষকে চিনেছি মন দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে না। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। বাবা চুপ করে রইলেন, চোখের কোণে লুকানো আফসোস। মা নীলের দিকে তাকিয়ে হালকা হাসলেন। সেদিন নীল শুধু ঘরে ফেরেনি, ফিরেছিল নিজের জায়গায়, যেখানে টাকা নয়, মানুষের মনই সবচেয়ে বড় সম্পদ। ঘরের ভেতরটা হঠাৎ খুব নীরব হয়ে গেল। নীলের কথাগুলো যেন বাতাসে ভেসে রইল। বাবা অনেকক্ষণ চুপ করে বসেছিলেন, চোখ দুটো ভারী, মুখে ছিল না আগের সেই কঠিন ভাব। ধীরে ধীরে বাবা উঠে দাঁড়ালেন। নীলের দিকে তাকিয়ে গলা ভরা স্বরে বললেন। ঘরের ভেতর হালকা নিঃশ্বাসের শব্দ। নীল বাবার দিকে তাকালো, চোখে কোনো অভিমান নেই, আছে গভীর শান্তি। নীল হালকা হেসে বলল, তোমাকে ধন্যবাদ বাবা। তুমি যদি সেদিন আমাকে শূন্য পকেটে বাইরে যেতে না যেতে, আজ আমার জীবনে দুজন মূল্যবান মানুষ পেতাম না। একজন বন্ধু যে কষ্টে পাশে ছিল, আর একজন মানুষ যে আমার টাকা না, শুধু আমাকে ভালোবাসে। আজ আমি বুঝেছি, মানুষকে বড় করে না টাকা, মানুষকে বড় করে তার মন। বাবা চোখ মুছলেন। মা পাশে এসে দুজনকে একসাথে জড়িয়ে ধরলেন। সেদিন নীলের ঘরে শুধু ছেলে ফেরেনি, ফিরেছিল সম্পর্কের মানে, যেখানে অহংকার নয়, ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। সকালটা নীলের জন্য অদ্ভুতভাবে শুরু হলো। মোবাইলটা বেজে উঠল টানা টানা করে। স্ক্রিনে নাম উঠল আদিবা। নীল একটু থমকে গেল, তারপর কল রিসিভ করলো। ওপাশ থেকে ভাঙা গলায় আদিবার কণ্ঠ, নীল শোনো। কি হয়েছে দেবা, এভাবে কাফা গলায় কথা বলছো কেন? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি কিছু করো নীল, আমি পারছি না। আমি কি করবো আদিবা, আমি তো সাধারণ ছেলে, তোমার বাবার সামনে আমার কোনো দাম নেই। আমি তোমাকে ভালোবাসি নীল, বাবা শহরের সবচেয়ে কোটিপতির ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। নীল জানালার বাইরে তাকালো, ঠোঁটের কোণে হালকা হাসি। মনে মনে বলল, আরে বোকা, তোমার বিয়েটা তো আমার সাথেই ঠিক হয়েছে। কিন্তু মুখে বলল,
ওটা তো খুব ভালো প্রস্তাব। এত বড় লোকের ছেলে বিয়ে করলে খুব সুখে থাকবে তুমি। ফোনের ওপাশে আদিবা চুপ হয়ে গেল। তারপর হঠাৎ রেগে উঠে বলল, কি করছো তুমি? আমি তোমার কাছে কাঁদছি আর তুমি আমাকে অন্যের ঘরে পাঠাচ্ছ। ভেবে দেখো আদিবা, ভালো ভবিষ্যৎ পাবে, টাকা বাড়ি গাড়ি সব থাকবে। দূর, টাকা দিয়ে আমি করব কি? আমার তোমাকে চাই নীল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। নীল ফোনে মুখ চেপে হালকা হেসে ফেলল। মনে মনে বলল, কি পাগলি মেয়েরে, নিজের বরকে চিনতে পারছে না। বিয়ে করে ফেলো আদিবা, এমন ভালো প্রস্তাব সবাই পায় না। তুমি একদম গাধা, পাথর মন নিয়ে জন্মেছ নাকি? আমি কাছে আর তুমি হাসছো। রাগ করো, গালি দাও, শেষ পর্যন্ত তো আমার কাছেই আসবে। শোনো নীল, আমি কারো ঘরে যাব না। তুমি না এলে আমি সব ভেঙে ফেলবো। দেখো আদিবা, ভালো করে ভাবো। কল কেটে গেল। নীল মোবাইল নামিয়ে জানালার পাশে দাঁড়ালো। হালকা হাসি। আদিবা জানতো না, যার জন্য সে লড়ছে, যার জন্য কাঁদছে, যার জন্য সব ছাড়তে চাইছে, সেই তার ভবিষ্যৎ বর। আর নীল চুপচাপ নিজের প্রেমের নাটক উপভোগ করছিল। আদিবা বাবার ঘরে প্রবেশ করলো। মাথা নিচু করে, চোখে অদ্ভুত ভয় আর রাগের মিশ্রণ। বাবার চোখে কিছুটা অবাক ভাব। তিনি বললেন, কি হলো আজ? এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। আমি এই বিয়ে ভেঙে দিতে চাই। কি বলছিস আদিবা? এত বড় লোক মানুষের প্রস্তাব দিয়েছে, এটাই তো তোমার ভাগ্য। তার উপর ছেলেটা তো নাকি তোমাকে ভালোবাসে। বাসুক বাবা, তাকে আমি ভালোবাসি না। আমি এই বিয়ে করতে পারবো না। এভাবে কথা বলে কাজ হবে না। বিয়ে তোকে করতেই হবে। আমার মান সম্মান আছে, আমি তাদের সাথে কথা দিয়েছি। এটা শুধু তোমার জন্য নয়, আমার পরিবারের জন্যও তাই। আদিবা একটু পিছিয়ে দাঁড়ালো, চোখে অশ্রু কিন্তু মুখে দৃঢ়তা। বাবা আবার বললেন, আমি বুঝতে পারি তোর মনের অবস্থা, কিন্তু মনে রেখো, জীবন শুধুই আবেগ দিয়ে চলে না। কখনো কখনো আমাদের দায়িত্ব পালন করতে হয়। এবার বিয়ে কোনোভাবেই ভাঙার সুযোগ নেই। কেন? আমার ইচ্ছার কোনো মূল্য নেই? কেন আমাকে ওকে মেনে নিতে হবে? কেন আমি নিজের জীবন নিজের মতো কাটাতে পারবো না? আদিবা, এবার আর কোনো কথা নয়, বিয়ে হবে ঠিক যেমনটি আমি বলেছি। আদিবা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হৃদয় কেঁপে উঠেছে, চোখে অশ্রু কিন্তু মুখে কোনো কান্না নেই। তার ভেতরের দ্বন্দ্ব, রাগ আর অবিশ্বাস সবই একসাথে ধাক্কা খাচ্ছে। এই রাতে আদিবার মনে হলো তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এখন শুরু হয়েছে। ভালোবাসা আর পরিবার দুয়ের মধ্যে সে কোন পথে যাবে। পরের দিন সকাল থেকেই ভার্সিটিতে হইচই। সবাই যখন ক্লাসের জন্য আসছে, তখন হঠাৎ কেউ চুপচাপ তাকিয়ে রইল। নীল আসছে না, শুধু আসছে না, দামি কালো কারে এসে দাঁড়ালো কলেজের গেটের সামনে। সব চোখ তাকিয়ে রইল। কেউ হাসছে, কেউ অবাক হয়ে চুপচাপ। নীল দরজা খুলল, গাড়ি থেকে নামলো। তার চোখে কোনো অহংকার নেই, তবে উপস্থিতি পুরো ভার্সিটিকে দমিয়ে রাখলো। একজন ছেলে ফিসফিস করে বলল, কিরে, এত দামি কার? ও কিভাবে এত দামি গাড়িতে এলো? দেখছিস, এ তো মনে হচ্ছে শহরের বড়লোক ছেলে। এত অবাক হওয়ার কিছু নেই, এটাই আমার সত্যিকারের পরিচয়। আমি শহরের টপ বিজনেসম্যানের ছেলে। তাহলে এতদিন নোংরা পোশাক কেন ছিল? আমি সেটা করেছিলাম শুধু দেখতে যে মানুষ শূন্য পকেটে মানুষের মূল্য কতটা জানে। আজ বুঝলাম, শুরুতে মানুষ শুধু টাকা দেখে, খারাপ পোশাক সব দেখে। তারা মানুষকে চেনে না, তাদের কাছে মানুষ মূল্যবান না, শুধু টাকা মূল্যবান। পুরো ভার্সিটি চুপ, কেউ কিছু বলতে পারল না। সবাই চমকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তবে আদিবা সে কিছুই জানল না, কারণ সে আজ কষ্টে আসেনি ভার্সিটিতে। নীল গাড়ি রেখে ক্লাসের দিকে হেঁটে গেল। তার স্বাভাবিক ভদ্রতা, দীর চোখের দৃষ্টি, সব মিলিয়ে সবাই অবাক। কেউ ভাবতেও পারল না যে এই শান্ত হাস্যকর ছেলেটা সবার কাছে এক মুহূর্তে শহরের বড়লোকের ছেলে। আজ আদিবার বিয়ে, সারা শহরেই উদযাপিত। কিন্তু আদিবা, সে জানে না কার সাথে তার জীবন বাধা পড়বে। সারাদিন চোখ ভিজিয়ে কান্না করেছে বিয়ে করবে না বলে। বাসর ঘরে বসে আদিবা একা, চোখ লাল, কাঁদছে। তার চোখ আতঙ্ক, মনটা ভেঙে ভেঙে যাচ্ছে আর ভয় কাঁপছে। তার পাশে সেজেছে নতুন বিছানা, ফুলের সাজ, কিন্তু আদিবার মনে কোনো আনন্দ নেই। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খোলা হলো। বর রুমে ঢুকতেই আদিবা চিৎকার করে বলল, আমাকে একদম টাচ করবেন না, আমি একদম রাজি নই, বুঝেছেন? নীল ধীর স্থির চেহারা নিয়ে এগিয়ে এলো, চোখে মৃদু হাসি আর কণ্ঠে স্নিগ্ধতা। সে বলল,
তাই নাকি ম্যাডাম? আদিবা হঠাৎ থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল, মুখে বিস্ময় আর অবাক ভাব। সে চমকে বসল। তুমি? নীল হাসি বন্ধ করতে পারল না। তার চোখে মায়া, কণ্ঠে দম বন্ধ করা আনন্দ। হ্যাঁ আমি। আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে আদিবা। আমি সেই টপ বিজনেসম্যানের ছেলে যাকে তুমি বিয়ে করতে চাওনি। আদিবা চোখে অশ্রু, মুখে আনন্দের লজ্জা। হঠাৎ নীলকে জড়িয়ে ধরে বলল, নীল, তুমি কি সত্যি? তো তুমি কি আমারই? হ্যাঁ সোনা, আমি তোমারই। আজ থেকে তুমি আমার, আর আমি চিরকাল তোমার। আমি তোমাকে অনেক ভালোবাসি নীল। আমার স্বপ্ন তুমি, আমার জীবন তুমি। আমি কখনো তোমাকে ছাড়বো না দিবা। আজ থেকে আমরা একসাথে সুখ দুঃখ হাসি কান্না সব ভাগ করে নেব। বাসরের শান্ত রাতে আলো মৃদু ফুলের সুবাসে ঘর ভরে আছে, কিন্তু আদিবার চোখে আজ শুধুই নীল। হৃদয়টা যেন ধুকপুক করছে, শ্বাস আটকে গেছে। আদিবা ধীরে বলল, তুমি আগে তোমার পরিচয় আমাকে বলনি কেন নীল? নীল ধীরে আদিবার হাতে হাত দিল, চোখে গভীর ভালোবাসা আর কণ্ঠে কোমলতার ঢেউ। আমি সত্যিকারের ভালোবাসার মানুষ করছিলাম, সেই জন্য আমার পরিচয় আড়াল করেছি। আমি চাইনি কেউ আমার ভালোবাসার পেছনে শুধু টাকা বা পরিচয় দেখে আসুক। আমি তোমাকে সব অবস্থাতেই ভালোবাসি নীল, গরিব ধনী, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে। আমিও তোমাকে ভালোবাসি আদিবা। তারপর হঠাৎ নীল আদিবার দিকে এগিয়ে এসে তার ঠোঁটের ওপর চুমু দিল। আদিবা অবাক, লজ্জিত আর একদম মুগ্ধ, কিন্তু সে হাত ছাড়ল না। নীল ধীরে ধীরে আদিবার ঠোঁটের সঙ্গে নিজের ভালোবাসার স্পর্শ মিশিয়ে দিল। আদিবার হৃদয় যেন উঠছে। সে নিঃশ্বাস রোধ করতে করতে বলল, নীল। নীল তাকে শক্ত করে জড়িয়ে ধরে কোলে তুলল। আদিবা হালকা স্নিগ্ধ হাসি দিয়ে তার বুকের কাছে মাথা রাখল। নীল ধীরে ধীরে বেডের ওপর শুয়ে দিয়ে কোলে নিল। তার হাতগুলো আদিবার চারপাশে। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব কিছু থেমে গেছে, শুধু তারা দুজন। আদিবা চোখ বন্ধ করে বলল, আমি চাই এই মুহূর্ত থেমে যাক। আমিও কখনো তোমাকে ছাড়বো না, তুমি আমার, শুধুই আমার। তারপর আবার নীল ধীরে ধীরে আদিবার ঠোঁটের ঠোঁট মিলিয়ে ভালোবাসার এক দীর্ঘ চুমু দিল। আদিবা লাজ, আনন্দ, ভালোবাসা সব একসাথে অনুভব করলো। বেশি কিছু বলা হলো না, শুধু চোখের ভাষা, স্পর্শের মায়া, যেটা শব্দে প্রকাশ করা যায় না। সেই রাতটা যেন তাদের জন্য রইল চিরকাল। বাসর ঘর, ফুল, আলো সব মিলিয়ে একটি জাদুর রাত, যেখানে শুধু তারা দুজন একে অপরের মধ্যে হারিয়ে গেছে।